সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ক্লাসে। আমরা গত ক্লাসগুলোতে আমাদের বিভিন্ন সূত্রে প্রমাণ করলাম গতির। আজকে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের যে পরন্ত বস্তুর সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করব। ওকে, তো আমরা পরন্ত বস্তুর যে সূত্রগুলো পড়ে আসছিলাম, তো সেগুলো আমরা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। আমরা যদি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার এর জায়গায় আসছে জি। তো আমরা আজকে এগুলা কিভাবে আসছে সেগুলা প্রমাণ তো করবই, পাশাপাশি এগুলা কিভাবে ইউজ করা যায় সেগুলো আমরা সবাই পারি। তো আমরা সেগুলাই একবার একটু করার চেষ্টা করব। ওকে, তো ভি ইকুয়ালস টু আমরা কি জানি, ভি নট প্লাস, এখন এখানে আসবে কত, জি টি এসে বলবে, এর জায়গায় জি আসবে, এর পরিবর্তে আমরা এখানে জি দিব। আমাদের এখানে একটা জিনিস আছে, আমরা সাইনের রুলটা একটু মানে চেক করে দেখতে হবে। বইয়ে একভাবে করা আছে, আমি একভাবে করার চেষ্টা করব। আমি সবসময় যেভাবে মনে করি সেটা কিভাবে আসছে আমার আমার দিকটা আমি আমি যেভাবে প্রুফ করার চেষ্টা করি বা আমি যেভাবে সব সময় হিসাব করি সেভাবে আমি একভাবে শিখবো। আরেকটা হচ্ছে তোমরা যেভাবে মানে বইয়ে দেওয়া আছে, বইয়ে যেভাবে ম্যাথ গুলা করা আছে তপন স্যার বা ইসাক স্যারের বইয়ে, সেভাবে আমি তোমাকে সেভাবে নিয়মটাও বলে দিব, তারা কিভাবে করার চেষ্টা করছে বা তারা কিভাবে করে। ওকে, তো আরেকটা আমাদের কি সূত্র ছিল, এইচ ইকুয়ালস টু ভি প্লাস ভি নট বাই 2 ইনটু টি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমি কিন্তু তোমাদেরকে টি তম সেকেন্ডের সূত্র কি প্রমাণ করে দেখাইছিলাম, হালকা মনে একটু আলোচনা করছিলাম টি তম সেকেন্ডের সূত্রের জন্য। তো আগে আমি পরন্ত অবস্থার সূত্র প্রমাণ করার আগে আমি টি তম সেকেন্ডের সূত্রগুলো একটু প্রমাণ করে আসি। টি তম সেকেন্ডে অলরেডি পড়াইছি বোধহয়, তারপরে একটু আবার একটু রিভিউ করি। আমাদের এস টি টি এইচ, ঠিক আছে, আমার ধরো টি সেকেন্ডে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের প্রুফ আসে, অতিক্রান্ত দূরত্ব। তো অলরেডি একবার করানো হলে আরেকবার একটু দেখো তোমরা। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টি তম সেকেন্ডে, মানে ধরো দশম সেকেন্ডে, 10তম সেকেন্ডে কতটুকু গেল, ঠিক আছে। তো এইটার জন্য আমরা দুইটা শর্টকাট শিখবো এখন, ঠিক আছে। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি জানি এসটি, তো টি সেকেন্ডে আমরা এটা বাইর করার জন্য সূত্র আগে বাইর করব, তারপর ওই সূত্রের উপর আরেকটা সূত্র, শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। এটা তো একটা শর্টকাট সূত্র বাইর করবো এখন, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য একটা শর্টকাট সূত্র বাইর করব, তারপরে আমরা সেই সূত্র থেকে আমরা আরেকটা শর্টকাট সূত্র বের করব। ওকে, তো চলো আমরা করার চেষ্টা করি। তো আমরা টি সেকেন্ডে কতটুকু যাই সেটার জন্য আমরা যদি বলি টি সেকেন্ডে, আমরা সাধারণ টি সেকেন্ড মানে ধরো 5 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, আমি বলি নাই পঞ্চম সেকেন্ডে কতটুকু, আমি বললাম 5 সেকেন্ডে কতটুকু গেল। তো তো টি সেকেন্ডের জন্য সূত্র যদি দাঁড়া পায়, তাহলে আমি এখানে একটা এস টি দিয়ে বুঝালাম যে একটা টি সেকেন্ডে কতটুকু যাচ্ছে। তো টি সেকেন্ডের সূত্রটা কি আসবে, ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। ওকে, তো এখন তুমি চিন্তা করো, পঞ্চম সেকেন্ড যদি বাইর করতে হয় আমাদের, পঞ্চম সেকেন্ড তার মধ্যে 5 সেকেন্ডে কতটুকু যাচ্ছে টোটাল, 5 সেকেন্ডের টোটালটা বাইর করলাম, টোটাল ডিসটেন্স মাইনাস আমাদের কি করতে হবে 4 সেকেন্ডে টোটাল ডিসটেন্স, তাহলে যে আমাদের 5 সেকেন্ডেরটা বাইরে চলে, বুঝছো। তাহলে 5 সেকেন্ডে কতটুকু সরানো, এটা বাইর করার জন্য আমাদের 5 সেকেন্ডে টোটাল ডিসটেন্স মাইনাস 4 সেকেন্ডে টোটাল ডিসটেন্স, এটা করব। তো 4 সেকেন্ড মানে কি, 5 এর থেকে 1 বিয়োগ করলে হবে, তাহলে এস টি মাইনাস 1 করে দিলা, তাহলে ভি নট টি মাইনাস 1 এসে বলবে, টি এর জায়গায় টি মাইনাস 1 করে দিলা, মানে 1 সেকেন্ড কম, মানে আগে যদি টি সেকেন্ডে যায় এখন টি এর থেকে 1 সেকেন্ড কম করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের, তাহলে হাফ এ টি মাইনাস 1 হোল স্কয়ার। এটা অলরেডি প্রমাণ শিখাইছি তোমাদের। তাহলে আমাদের টি তম সেকেন্ডের জন্য কি হবে, এস টি মাইনাস 1, এটি হচ্ছে আমাদের টি তম সেকেন্ডের জন্য। এই সাবস্ক্রিপ্ট গুলো দিয়ে বুঝাচ্ছি হচ্ছে আমাদের টি সেকেন্ডে কতটুকু গেছি, এটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু গেছি টোটাল। তো এখানে টি এর জায়গায় টি মাইনাস 1 বসাতে, এখন তুমি যদি একটু সূত্র করো তাহলে ভি নট টি, যদি তুমি এখানে ভি নট এর সাথে কমন নিয়ে করো তাহলে দেখো টি প্লাস টি মাইনাস 1 এসে পড়বে। ওকে, যদি তুমি ভি নট দুই পাশে যোগ করো, সরি বিয়োগ করো, বিয়োগ করলে এখানে কি হবে, প্লাস না, এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস পরেরটা, কারণ যোগ করলে হয় এরকম। আচ্ছা, কেউ যদি না বুঝো তাহলে তার জন্য আর একটু ভাঙা করি, ভি নট মাইনাস ভি মাইনাস ভি নটটা ভাঙা দেখলাম, কেউ যদি না বুঝতে পারো তার জন্য এরকম। তাহলে এটাকে লেখা যায় কত, টি স্কয়ার মাইনাস টুয়াইস টি প্লাস 1। ওকে, এবার তো আশা করি বুঝতেছো, যদি এইটার বেলা মাইনাস হবে এটার বেলা প্লাস হবে, তো আমি এটাকে একবারে লিখি। ওকে, যারা এখন যেহেতু ভাঙ্গা লিখছি, তাহলে আমাদের থাকো ভি নট টি, আর ভি নট টি বাদ হয়ে যাবে কারণ কি এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এখানে যেটা ছিল না তাহলে এটা প্লাস হয়ে গেল। তারপরেরটা কি আছে, এ টি স্কয়ার থেকে এটা বিয়োগ হবে, তাই আমি একটু বিয়োগ করে ভাঙ্গা ভাঙ্গা লিখছি, মাইনাস হাফ এ টি স্কয়ার মাইনাস টুয়াইস টি প্লাস 1। ওকে, এখানে টি টুয়াইস টি প্লাস 1 আছে, আমি একটু ভাই অন্য কালার দিয়ে লিখি।
টি স্কয়ার মাইনাস টোয়াইস টি প্লাস 1। ওকে, মাইনাস টোয়াইস টি প্লাস 1। এখন তুমি দেখো ভি নটটা ভি নটের জায়গায় রাখলাম, হাফ এ টি স্কয়ার রাখলাম, এখান থেকে একটা ভাঙা বাইরে নিয়ে আসলাম, তো মাইনাস হাফ এ টি স্কয়ার কি হবে, মাইনাস হাফ এ টি স্কয়ার হয়ে গেল। এই মাইনাসে মাইনাসে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে হাফ এ টি, দেখো মাইনাস হাফ এ টি স্কয়ার হয়ে গেল, এরপর মাইনাস মাইনাসে প্লাস, তো এটা ভিতরে আমি যদি লিখি তাহলে হাফ এ টোয়াইস টি আসলো, তারপর মাইনাস এখানে 1 এর সাথে যদি চিন্তা করো তাহলে মাইনাস হাফ এ এসে পড়বে। ওকে, তাহলে দেখো এইটা এটা বাদ হয়ে গেল, এটা আর এটা বাদ হয়ে গেল, থাকলো থাকলো কি ভি নট। তো দেখো আমরা হাফ এটা আবার কমন নিয়ে লিখতে পারি, তাহলে ভি নট প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস 1। হাফে কমন নিলে এখানে 1 আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডে, এই কারণে টি টিএইচ লেখে। তো টি তম সেকেন্ডের টিএইচ দিয়ে বোঝায় তম, টি তম সেকেন্ডের জন্য এস এর দূরত্ব, এটাই কোশ্চেন। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা শর্টকাট সূত্র দ্বারা করাই, ধরো আমাকে বলে দেওয়া আছে ফিট সেকেন্ডে যায় এত, সেকেন্ডে সেকেন্ডে 5 মিটার যায়, তা আমাদের আরেকটা দেওয়া আছে 7 সেকেন্ডে ধরো 10 মিটার যায়। আমাদের এখান থেকে ইউ আর এর ভ্যালুটা বাইর করতে বলছে, ইউ ইকুয়ালস টু হোয়াট, এবং আমাদের বলছে এ ইকুয়ালস টু হোয়াট, আদিবেগ। তো আমরা ফার্স্টে কিভাবে বের করার চেষ্টা করব, আমরা এস ফিফথ সেকেন্ডের জন্য আমরা সূত্র বসাবো, ইউ প্লাস, বা ইউ না মানে আমরা ভি নট লিখবো, আমি তো ইউ লিখছি 19 এর মতো করে, সরি এখানে লিখবো হচ্ছে ভি নট, আর এ কত, ভি নট ইকুয়ালস টু হোয়াট, এ ইকুয়ালস টু হোয়াট। ওকে, ভি নট লিখলে কি লেখা যাবে, হাফ এ টোয়াইস টি মাইনাস 1, তাহলে 2 ইনটু 5 মাইনাস 1, তোমরা এইভাবে করবা। তারপর এস মানে আমাদের 5 সেকেন্ডে যায় কত, এস 5 এটার ভ্যালু বলা যাচ্ছে না, পঞ্চম সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে এস 5 এর ভ্যালুটা বলা যাচ্ছে 5, আমি এখানে 5 লিখে দিলাম। আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য এখানে বলছি। তো যদি 7 সেকেন্ডের জন্য হয় 7 টিএইচ, 7 সেকেন্ডের জন্য কি হবে, সূত্র হবে এরকম, ভি নট প্লাস হাফ, আমি ভি নট জানি না, আর আদি বেগটা থাকবে অবশ্যই, তো এখানে কত হবে 2 ইনটু 7 মাইনাস 1, এটা বলেছিলাম 10। এখন এখান থেকে দুইটা ইকুয়েশন থেকে আমি বাইর করতে পারবো না ভাই, এটা কত আসে 9a, মানে কত 9 বাই, মানে এই কোশ্চেনটাকে যদি একটু সলভ করি কি আসবে, ভি নট প্লাস 5 গুণ 10 মাইনাস 1, তাহলে 9/2a এটা আসলো, ইকুয়ালস টু 5 আসলো। আর এখানে এই কোশ্চেনটাকে আসবে ভি নট প্লাস 7 দুগুণ 14 মাইনাস 1 13, 13/2 এই ইকুয়ালস টু আসবে আমাদের 10। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমি কি পাবো, এর ভ্যালু পাবো না ভাই, এর ভ্যালুটা বাইর করতে পারবো। ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, তো 2 বিয়োগ 1 করে দাও। তো দেখো এই 2 বিয়োগ 1 করলে ভি নট মাইনাস এই ভি আর ভি নট বাদ হয়ে গেল, তাহলে আসলো কত 0। আর এখানে দেখো এইটার থেকে 13 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 4/2, সরি 13 মাইনাস 9/2a। তোমরা যদি কেউ না বুঝো তাহলে 13a মাইনাস 9/2a, তাহলে কি 13 মাইনাস 9a, আর এখানে আসলে ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 5 হচ্ছে 5। তো দেখো 13 মাইনাস 9 হচ্ছে 4/2a ইকুয়াল টু 5, তো 4 এর 2 দ্বারা কাটলে এখানে আসবে 2, তাহলে 2a ইকুয়াল টু আসলো 5, তাহলে এই ইকুয়াল টু কত আসবে 2.5, এই কষ্ট হচ্ছে 2.5। ওকে, এই কষ্ট যদি 2.5 হয় তাহলে আমরা এই ভ্যালুটা বসাই দিয়া তুমি কি এখানে ভি নট এর ভ্যালু বের করতে পারবে না, তো ভি নট ইকুয়াল টু কত আসবে 9/2, এখানে 2.5 বসাই দিয়া নেগেটিভ কিছু একটা আসতে পারে, কারণ আদি বেগটা এদিকে ছিল, শেষে গাড়িটা এরপর এখানে বাইর করে ফেলতে পারবে। ওকে, আমি ডাটাগুলো র্যান্ডম দিছি, তো এই কারণে এরকম আসছে। তোমাদের তোমাদের মানে আমি র্যান্ডম ডাটা না দিলে অন্য কিছু আসতো। অঙ্কটা কিভাবে করতে হয়, তাহলে ভি নটের ভ্যালুটা বাইর করতে পারবা, এটা তো আমি বুঝতেছি। নেগেটিভ আসলে আমি আদি বেগটা অপোজিট দিকে ছিল, পরবর্তীতে যেদিকে গতিশীল হয়েছে, তো ওইটা আমাদের কোনো সমস্যা না। তো আমি অঙ্কটা করার একটা সলভ করার একটা প্রসেস বলে দিচ্ছি। তো আমি আসলে এখান থেকে একটা শর্টকাট সূত্র দ্বারা করাতে চাই। ধরো আমাদের টি তম সেকেন্ড না, তো টি তম সেকেন্ড মানে হচ্ছে, ধরো আমি 2টা সেকেন্ড আমি জানলাম যে এম তম সেকেন্ডে কতটুকু যাচ্ছে, সেটাকে আমি এস এম লিখলাম। ওকে, একটু ইরেজ করে লিখি, ধরো আমার এম তম সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটাকে আমি এস এম বললাম, মানে এম তম সেকেন্ডের জন্য একটা দেওয়া আছে, আর একটা আছে এন তম সেকেন্ডের ডাটা দেওয়া আছে। তো এটাকে আমি শর্টকাট কেমনে করতে পারি, এম তম সেকেন্ডের জন্য যায় হচ্ছে তম সেকেন্ডে যায় এস এম দূরত্ব, এন তম সেকেন্ডে যায় এস এন দূরত্ব। তো যদি আমরা লিখি তাহলে কি আসবে, ভি নট প্লাস টোয়াইস এ, সরি এ ইন্টু, ভুল লিখছি আবার একটু,
হাফ এ ইন্টু টোয়াইস এম মাইনাস ওয়ান, এটা হবে। আর দেখো এখানে কি আসবে, ভি নট প্লাস এন তম সেকেন্ডের জন্য সূত্র আসবে হাফ এ টোয়াইস এন মাইনাস ওয়ান। তুমি যদি দুটো ইকুয়েশনের মধ্যে বিয়োগ করে দাও এস এম মাইনাস এস এন, তাহলে এই দুটা বাদ হয়ে যাবে। দেখো কি আসবে, 2m থেকে 2n বিয়োগ হবে, আর হাফ এ মাইনাস এর সাথে এটা দেখো, এটাকে যদি একটু ভাঙ্গা লিখতে তাহলে এটুকে কি আসতো, ভি নট প্লাস হাফ এ ইন্টু টোয়াইস এম মাইনাস হাফ এ আসতো। আর এটাকে ভাঙ্গা লিখলে এরকম আসতো, ভি নট প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস হাফ এ। দেখো এখানে যদি এখন দুইটা বিয়োগ করো তাহলে এটা মাইনাস হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তো প্লাস এইটুক আর এইটুক বাদ হয়ে যেত। তো দেখো এখানে মাইনাস করলে কি আসে, হাফ এ 2m মাইনাস, এই দেখো 2 2 কাটাকাটি করে যেতে পারতো, আলটিমেটলি এখনই তো কাটাকাটি যাবে, আমি জাস্ট আগে এখান থেকে লিখছি দেখে এটা লিখলাম। তো হাফ এ এর সাথে একটা 2 বাড়ি করে নিয়ে আসলাম, তাহলে m মাইনাস n, m আর n টা কি, m আর n বুঝায় টাইম, m আর n বুঝায় কততম, তাহলে 2 2 কাটাকাটি চলে গেল, তাহলে আসলো কত, sm মাইনাস sn। তাহলে sm মাইনাস sn বাই হচ্ছে m মাইনাস n, তাহলে ইকুয়ালস টু a আইসা পড়বে না। তাহলে দেখো a এর একটা শর্টকাট সূত্র পেয়ে গেছি আমরা। এখানে হচ্ছে m আর কি, m তম সেকেন্ডের দূরত্ব হচ্ছে আমাদের কত দূর দূরত্ব যায়, দূরত্ব যায় হচ্ছে sm পরিমাণ, আর n তম সময়ে n তম সেকেন্ডে দূরত্ব যায় sn পরিমাণ। তাহলে sm মাইনাস sn, এটাও কিন্তু একটা সময়, m মাইনাস n হচ্ছে সময়। তুমি সাধারণত বড়টা আগে লিখবা, ধরো 7 সেকেন্ডে কতটুকু গেছে সেটা আগে লিখলাম। ধরো আমাদের 7 সেকেন্ডে ছিল 10, আর 5 সেকেন্ডে ছিল, 5 সেকেন্ডে ছিল 5, তাহলে 10 মাইনাস 5 করে দেখো আমাদের আইসা পড়ে না, 10 মাইনাস 5 আসছে 5, 5 এখানে আসবে। এই আমি তো 7 সেকেন্ড ছিল, এটা 7 লিখতে হবে, sm এটা ছিল 7, তো 7 মাইনাস 2 এটা আসছে। দেখো 7 সেকেন্ডে ছিল 10, আমি 10 লিখলাম, আর 5 সেকেন্ডে ছিল 5, তাহলে 10 মাইনাস 5, আর এটা কত আছে 7 মাইনাস 5, কারণ কি 7 সেকেন্ড ছিল, তাহলে দেখো 5/2, আমি ডিরেক্ট এর ভ্যালুটা বাইর করে ফেলতে পারছি। আর এর ভ্যালু বসায় পড়া যে কোনো একটা ইকুয়েশন লিখবা, তাহলে কি ভি নট এর ভ্যালু বেড়ে যাবে। এইভাবে করে আমরা সলভ করে ফেলতে পারবো শর্টকাটে। তো শর্টকাট শিখলাম অনেক কষ্ট করে। এবার আমরা পরন্ত বস্তুর জন্য আমাদের 3টা সূত্র ছিল। পরন্ত বস্তুর জন্য গ্যালিলিও ইতালির পিসা টাওয়ার থেকে, হেলানো একটা টাওয়ার থেকে আমাদের বস্তু ফালায় ফালায় পরীক্ষা করছে। যদি এইটা মনে রাখো, প্রথম যে সূত্রটা এটা আমরা কখনোই গুরুত্ব দিই না। প্রথম সূত্রটা কি, দেখো স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু, স্থির অবস্থান ছিল মানে কি, মুক্তভাবে পরন্ত বস্তু মানে হচ্ছে মুক্তভাবে মুক্তভাবে, মানে মুক্তভাবে ফালাই দিতেছি একটা বস্তুরে, আমরা ধরে আর ফালাই দিলাম, ছেড়ে দিলাম। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে, ধরো একটা যে টাওয়ার ছিল এখান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু, আমি ফার্স্টে ফেলালাম একটা পাথর, একটা ফেলালাম কাগজ। যদি মুক্তভাবে করি, যে এখানে বাতাসের বাধা, মুক্তভাবে মানে হচ্ছে কি, স্থির অবস্থান ছিল মানে আদিবেগ ছিল 0, এবং মুক্তভাবে মানে হচ্ছে, মুক্তভাবে মানে বাতাসের বাধা নাই, আমাদের বাতাসের বাধা বা উপরের দিকে কোনো ফোর্স নাই, ড্র্যাগিং ফোর্স নাই, ঠিক আছে, রেজিস্টিং কোনো ফোর্স নেই উপরের দিকে। যখন আমরা যখন পড়তে নেই তখন আমাদের বাতাসের বাধা উপরের দিকে কাজ করে, তো বা যেটাকে আমরা বলতে পারি প্লবতা, তাই তো। কারণ কি, আমরা তো, এটা তো একটা ফ্লুইড না, যে কোনো ফ্লুইডের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি করে, উপরের দিকে একটা, আমরা যদি আমরা যখন পড়ে আর্কিমিডিসের ওইখানে পড়ে আসছিলাম যে যখন আমরা একটা যদি কোনো একটা বস্তুকে ডুবানোর চেষ্টা করি, তো আমরা তো পানিতে ডুবানো মানে কি, একটা ফ্লুইডের মধ্যে যখন আমরা সাবমার্জ করি তখন কি হয়, আমরা কিন্তু সবাই, বায়ু কিন্তু একটা ফ্লুইড, তাই তো, ফ্লুইডের মধ্যে যখন দিই তখন কি হয়, উপরের দিকে একটা বাধাদানকারী, যখন একটা বস্তুকে যদি আমি ডুবাইতে চেষ্টা করি তাহলে উপরের দিকে একটা বাধাদানকারী বল দেয়, তো সেই বাধাদানকারী আমরা বলতাম প্লবতা। তেমনি যখন একটা বস্তু ফেলা হতো তখন একটা উপরের দিকে একটা কি বাতাস একটা বাধা, কারণ বায়ু তো একটা কি, বায়ু তো একটা ফ্লুইড, তাই তো, সেটা কি করবে, মানে আমাদের উপরের দিকে একটা বাধাদানকারী বল ক্রিয়েট করবে। তো তো সেটা যদি আমি উপেক্ষা করতে পারি, কোন একটা সিস্টেমে যদি আমি মুক্তভাবে ফেলাইতে পারি, মানে বাতাসের বাধা নাই এমন ধরতে পারি, তো কোনো বাতাসের বাধা বা অন্য কোনো কিছুর বাধা নাই, অন্য কোনো ফোর্স যদি না থাকে, তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাই তো। মুক্তভাবে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু
মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময় আমাদের মেইন জিনিসটা হচ্ছে একই উচ্চতা থেকে বা একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময় মানে যদি ফালাই দেই তাহলে হচ্ছে কি একই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। আমাদের মেইনলি সবসময় রাখবা মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এটা দিয়ে কি অঙ্ক আসে? অবশ্যই অঙ্ক আসতে পারে। যদি তোমাদেরকে একটা অঙ্ক দিই, ধরো একটু পরে দিচ্ছি নাকি এখনই দিব? দেখো এই পুরাটা এটা আসছে বুটেক্সে। বুটেক্সে একটা প্রশ্ন দিছে, দেখা মনে হবে যে অনেক কঠিন, আসলে খুবই সহজ একটা কোশ্চেন দিচ্ছে। বলছে কি এটা হচ্ছে 16 ফিট আর এখানে ছিল 3 ফিট। ধরো 16 ফিট থেকে একটা বস্তু ফালাইছে, 3 ফিট থেকে একটা বস্তু ফালাইছে। প্রশ্নটা ছিল 3 ফিটের বস্তুটা যখন মাটিতে পড়ে তখন 16 ফিট থেকে যে বস্তুটা এ বস্তু আর বি বস্তু বা বি বস্তু যখন আমরা বলতে পারি 3 ফিটের বস্তু না বলে যদি বি বস্তু যখন মাটিতে পড়ে এ বস্তু তখন কত উচ্চতা থাকবে এবং তার বেগ কত হবে? কত উচ্চতা থাকবে, বেগ কত হবে, এবং তার আর মাটিতে পড়তে কত সময় লাগবে? ঠিক আছে, যত যে উচ্চতা থাকবে সেই উচ্চতা থেকে, ধরো এটা কিছু একটা উচ্চতা এখানে আছে, যখন এটা 3 ফিটে নামছে তখন 16 ফিট থেকে তার নামছে যতটুকু নামছে। তো সে বললো যে সে ধরো একটু এই অবস্থানে আসছে সে, তাহলে এইটা এখান থেকে মাটির থেকে একটু কত, এটা বের করতে বলছে। এটা বের করা তো খুবই ইজি। এটা একটা সিম্পল থিওরি, মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা যদি 3 ফিট নামে তাহলে এই এই বস্তুটাও কত নামবে? 3 ফিট নামবে। পুরাটা ছিল 16 ফিট, তাহলে একটু হবে কত? 13 ফিট। এটা একদম মুখে মুখে করা যায় না ভাই, মুক্ত হয়ে পড়ন্ত বস্তু তো, তো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে বি বস্তু যদি 3 ফিটের নামে, বি বস্তু যখন মাটিতে পৌঁছায় তার মানে কি সে 3 ফিট নামছে, তাহলে এই বস্তুটাও কত? 3 ফিট নামবে। তাহলে এইটা ছিল পুরাটা 16 ফিট, তাহলে এ থাকবে 13 ফিট অবস্থানে। এবং তার বেগ কত হবে? মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর জন্য সূত্র কি? ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জিএইচ। তাহলে 2 ইনটু জি এর ভ্যালু এখানে দেখো, ফিট পার সেকেন্ডে যদি চিন্তা করো তাহলে 32। আমরা যদি মিটার পার সেকেন্ড স্কয়ারে চিন্তা করি তাহলে জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফিটে কনভার্ট করলে এটা হয় কত? 32.4। কারণ কি 9.8 কে মানে 1 ফিট ইকুয়াল টু হচ্ছে সরি 1 মিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 3.28 ফিট। 3.28 ফিট। ওকে, তো এটা কনভার্ট করলে হচ্ছে 32 এর মতো আসে, 32.4 আসে, যেটাকে আমরা 32 ফিট লিখতে পারি ফিট পার সেকেন্ড স্কয়ার। তো 32 ইনটু এইচ এর ভ্যালু কত ভাই? 3 ফিট নামছি না, এখানে 3 ফিট আসার পরে বেগটা কত সেটা বাইর করতে পারি। বেগ হচ্ছে কত? 3 ফিটের জন্য আমাদের এখানে আসবে 3, তো 3 দুগুণা 6, 6 32 যত আসবে তত। অঙ্কটা খুবই সহজ ছিল, কিন্তু এখানে রুট করে দিবা। তোমরা 6 ইনটু 32 করো, কত আসবে? যা আসবে তাই রুট করে দাও। রুট করা লাগবে না, দেখো 6 ইনটু এখানে 5, সরি সরি 4 8 32, কি বললাম? তো তোমরা দেখো এখান থেকে তোমরা ভাইঙ্গা লিখতে পারবা 4 8 32। তো তো অলরেডি একটা 2 আসলো, আর এখানে 8 এর সাথে 6 8 48, 48 হচ্ছে 2√3, তাহলে 4√3 আসবে। ওকে, মানে এখান থেকে আমি আরেকটা ভাঙলাম, দেখো এখান থেকে একটা আসবে 4, আর এখানে একটা 2 আসলো, এখানে আরেকটা 4 আসলো। 3 দুগুণা 6, তাই তো? আমি ভুল লিখছি বোধহয়, দাঁড়াও 32, তো 4 8 32, দেখো 6 8 48, তো 3 16 48, তাই তো? হ্যাঁ ঠিকই ধরছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 আর 2 মানে 4 আর 60, মানে আমি যদি এখানে লিখি 6 8 48 কত, আমি তাহলে এখানে দেখো এখানে পুরাটারে যদি ভাঙ্গা লিখি 32 তুমি যদি মানে লুট করো তাহলে এরকম 4√3 আসবে অ্যান্সার। কেন অ্যান্সার করে ফেলবা, এত এত বেশি লিখছি হুদাই। পেঁচাই না, না পেঁচাই তোমরা নিজেরাই করো, দেখো ক্যালকুলেটার চাপে এরকম কিছু আসবে। ডিউতে তো ক্যালকুলেটার, এগুলো তো ক্যালকুলেটার ছাড়াই করা লাগে অনেক কিছু। 6 8 48 মানে কত? 3 16 48,
তাহলে ইন্টু 4, চিন্তা করো 4 এর রুট করলে 4 আর 4 এর রুট করলে আসবে 2, তাহলে 8√3 আসা উচিত, তাই তো? মনে হয় ভুল লিখছি, তাই তো? আর কেউ যদি এখান থেকে চিন্তা করো, একটা 8 আছে আর 6 এখানে 2 × 3 লেখো, তাহলে তো মাথায় হয়ে যেত 4 × 8, তাহলে 8√3 আসতো। হ্যাঁ, 4 দুগুণা 8, 8√3 আসে পড়তো। ওকে, 8√3, √3 ভ্যালু কত? 1.73। তো ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলা করে ফেলা যায়। 8 × 17 কত সবাই জানা আছে? ঠিক আছে, 8 × 17 ভ্যালু বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে ক্যালকুলেটর দিয়ে তুমি অ্যান্সার গুলা বের করে ফেলতে পারো। ডিউতে তো ক্যালকুলেটর নেই, তখন তোমাদের এরকম করে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলা প্র্যাকটিস করা উচিত। তো বেগ জানলা, সময় লাগবে কত। এখন আমাদের ইকুয়েশন তাহলে একটু প্রুফ করার চেষ্টা করতে হবে। মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সকল সময় সমান সময় সমান দূরত্ব। তোমার এক্ষেত্রে ভর, আকৃতি, আয়তন এগুলো কিন্তু ডিপেন্ড করে না। আকৃতি, আয়তন এগুলোর উপর ডিপেন্ড করে না। এগুলো 9 10 এর পড়া, আমরা আবার একটু পড়লাম। দ্বিতীয় সূত্রটা কি ছিল ভাই? দ্বিতীয়টা সূত্র ছিল এরকম, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু একটা নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে 3 কেন লিখলাম, দেখো নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, এটা কি সময় সমানুপাতিক। এখানে এখান থেকে যেটুকু লাগবে, যতটুকু সময় লাগবে, এখান থেকে একটু তত সময় লাগবে। তো ওখান থেকে আমি এখানে যে এখান থেকে একটু নামতে যে বেগটা হবে, এখান থেকে 3 ফিট নামলেও সেম একই বেগটাই থাকবে। তোমাদের অনেকের মনে হতে পারে ভাই, কারণ কি এখানে তো 3 ফিট নামছি, তো ওই 3 ফিটে নামলে সবসময় একই বেগই পাওয়া যায়। তো তো ভিটা সময় এখানে যতটুকু সময় লাগছে, সেম সময়টা এখানেও লাগছে। তো এইটার জন্য আমরা লিখতে পারি কত, ভি সমানুপাতিক টি লিখতে পারি। ওকে, তো এখান থেকে আমরা সমানুপাতিক হলে কি লেখা যাবে, ভি ওয়ান ইকুয়ালস টু কেটি। তো সেখান থেকে লেখা যায় v1/t1 ইকুয়ালস টু, লেখা যায় v2/t2 ইকুয়ালস টু, যত v2/t2 যত খুশি লেখো, v3/t3 এমনি করে লিখতে পারবা। তোমাদের একটা সময় বলছে কি, একটা 2 সেকেন্ডে এত দূর যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে কত দূর যাবে, পারবা না? এরকম অঙ্ক করতেই পারবা। টি1 এর ভ্যালু 2 সেকেন্ডে ধরো 4 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে কত দূর যাবে? 2 সেকেন্ডে 5, সরি 2 সেকেন্ডে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত, এরকম বের করতে পারবা। তেমনি আমাদের, আমি যেটা বলতেছিলাম যে 2 সেকেন্ডে কত দূর যাচ্ছে, আমাদের এখানে 3 নাম্বার সূত্র হচ্ছে সরণের সূত্রটা দেখো। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে, তার সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তা সময়ের, ওই যে সময় গেছে না, সেই সময়ের বর্গের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তো সেখান থেকে আমরা লিখতে পারি কত, এইচ ইকুয়ালস টু কে টি স্কয়ার, h1/t1 স্কয়ার ইকুয়ালস টু, লেখা যায় h2/t2 স্কয়ার ইকুয়ালস টু, লেখা যায় h3/t3 স্কয়ার। মানে কি, মানে আমি বলতে পারি কি, h/t স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো সেখান থেকে আমি এরকম করে প্রত্যেকটার মধ্যে লিখতে পারি। এখানেও লিখতে পারতাম v/t ইকুয়ালস টু কে, সেখান থেকে আমি v1/t1 v2/t2 এরকম লিখতে পারলাম। মানে বলছে যে ধরো 2 সেকেন্ডে 4 মিটার গেল, তাহলে আমাদের সূত্র কি, 4 সেকেন্ডে কতটুকু যাবে, সেগুলা বাইর করে ফেলা যাবে না, এখানে বসায় দিয়ে বাইর করে ফেলা যাবে। তো এইটা ছিল আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমীকরণ গুলা। এই সমীকরণ গুলার মধ্যে আমরা দেখো আমাদের কনভার্সনটা কি, আমরা দেখো আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেলায় সূত্রগুলো একরকম। আর যদি তোমাদের ইউবেগ নিয়ে পড়তো, একটা বস্তু ইউবেগ নিয়েও পড়তে পারে, কিন্তু একটা বস্তু ইউবেগ নিয়েও পড়তে পারে। ওকে, তো আমরা এগুলার প্রমাণগুলা করবো এখন। বিভিন্ন উচ্চতায় বেগ কত হবে, মানে ইকুয়েশন গুলো একটু প্রমাণ করার চেষ্টা করব, যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে একটা বস্তুকে যদি নিক্ষিপ্ত করি তখন, বা এইসব জিনিস আমরা এখন পড়ার চেষ্টা করব। তো আমরা যদি অভিকর্ষ বলের প্রভাবে তো আমাদের বস্তুগুলা পড়ে, তো আমাদের ত্বরণটা মানে কি, প্রতি সেকেন্ডে মানে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ বৃদ্ধির হার। তো অভিকর্ষ ত্বরণটা কি, অভিকর্ষ ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের ফলে, আমাদের অভিকর্ষ বলের ফলে প্রতি মুহূর্তে আমাদের বস্তুর যে বেগ বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, সেটা কত, সেটার ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে প্রতি মুহূর্তে। ধরো আমাদের অভিকর্ষ বলের ফলে আমাদের বেগ বৃদ্ধির হারটা কি হবে, আমাদের অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ বলের ফলে বস্তুতে যে ত্বরণ হয় সেটাকে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ। তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেলায় অবশ্যই। তো দেখা যায় এটার ভ্যালু 9.8 হচ্ছে আমাদের, যদি আমরা অঙ্ক করি। কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু 9.8 না। এটা কিসের উপর নির্ভর করে, পৃথিবীর আমাদের এই আহ্নিক গতির উপর নির্ভর করে, এরপর আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আকৃতির উপর নির্ভর করে। তো এইখানে আমাদের পৃথিবীর ভরের উপর নির্ভরশীল। ঠিক আছে, gm/r², এই সূত্র তো আমরা জানি, আমরা 9 10 এ পড়ে আসছি। জি, এবং এটা হচ্ছে আহ্নিক গতির জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন অক্ষাংশের জন্য ইকুয়েশনটা হচ্ছে কি, g λ = g - ω² r cos² α।
এগুলো এখানে আমরা শিখবো সামনে। ধরো এটা যদি আলফা ডিগ্রি অক্ষাংশ থাকে, এই যে আলফা ডিগ্রি অক্ষাংশ থাকলো, এই যে এখানে পৃথিবীটা একটা তো গোলটা চিন্তা করে, এখানে তো আমরা পৃথিবীটাকে গোল নিয়ে চিন্তা করে এরকম সূত্র পাই, কিন্তু পৃথিবীটা তো আসলে সব জায়গায় সেম না। আবার পৃথিবীর এই উচ্চতায় গেলে কি হবে, ধরো আমাদের একটা পৃথিবী, তো এটার উপর একটা পাথর আছে, ধরো আমাদের এই যে সরি পাহাড় আছে, কি বলি পাথর, তো একটা পাহাড় আছে, তো এখান থেকে এটা এই উচ্চ, এখান থেকে ভবিষ্যৎ থেকে এই উচ্চতা, তো সেন্টার থেকে আবার এটা আর ব্যাসার্ধ। তো তখন আমরা সূত্রগুলো পড়ে আসলাম, জি ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তো ওগুলো আমাদের ছিল। আবার এইচ গভীরতায় আছে, এইচ গভীরতায় গেলে কি হয় 4/3 পাই, ধরো এইচ গভীরতায় গেলাম, তো এখান থেকে এইচ গভীরতা গেলাম, তো তখন আমাদের এই ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার সূত্র কি, এটুকু হচ্ছে আর মাইনাস এইচ, তখন আমাদের এগুলো সূত্র 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। তো এগুলো আমরা পড়বো যে আরো উচ্চতায় গেলে কি হবে, জি এর ভ্যালু এইচ, এখানে জি এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য আমাদের ইকুয়েশনটা এরকম হয়েছে, ঠিক আছে। ধরো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এটার ইকুয়েশন গুলো এরকম, এগুলো আমরা পড়বো। তো আমাদের জি এর ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু আমরা অঙ্ক করার সময় 9.8 ধরে করবো। তো আমাদের ভ্যালু গুলো মুখস্থ রাখতে হবে। মেরু মেরু অঞ্চলে জি এর ভ্যালু কি হয়, বেশি হয়, আর বিষুবী অঞ্চলে কম হয়। তো যতই বিষুব থেকে মেরু অঞ্চলের দিকে যাও, জি এর ভ্যালু বাড়তে থাকে। এই কারণেই দেখা যায় এরকম মেরু অঞ্চল, বিষুব অঞ্চলটাকে এটাকে বলা হয়, এটাকে বলা হয় মেরু অঞ্চল। তো তো এখান থেকে কেন বাড়তে থাকে, কারণ কি পৃথিবীতে তো একটা পুরোপুরি সম্পূর্ণভাবে আটটা কিন্তু সব জায়গায় সমান না। তো আমরা ওগুলা এই অধ্যায়ের আলোচনার বিষয় না, তারপরে একটু আলোচনা করলাম। অনেকের মনেই জি এর ভ্যালু কেন 9.8 ধরে অঙ্ক করি, এটা নিয়ে প্রশ্ন আসে, কেন 9.8 ধরবো ভাই। কারণ কি বিভিন্ন জায়গায় তো জি এর ভ্যালু বিভিন্ন। ইভেন তুমি মাটিতে জি এর ভ্যালু একরকম পাবা, তুমি হচ্ছে বিভিন্ন, ধরো আমি 5 তলা বিল্ডিং এ আছি, তো 5 তলা বিল্ডিং এ আমার জি এর ভ্যালুটা ভিন্ন হবে, কারণ কি এই উচ্চতায় আছে। তো তেমনি ভাবে আমি এখন বললাম যে না আমি ভাই আমি আন্ডারগ্রাউন্ড থাকি, আমাদের বাসাটা একদম ইয়াতে, তো তো দেখা গেল কি সেখানেও কি আমাদের এইচ গভীরতায় আছি, তো ওখানেও জি এর ভ্যালু ভিন্ন হবে। তো বিভিন্ন জায়গায় স্থান ভেদে, অক্ষাংশ ভেদে জি এর ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে। তো কারণ কি, কারণ পৃথিবীটা সুষমভাবে সব জায়গায় গোল না, একটা কমলা লেবু শেপ। তো এগুলার কারণে আমাদের জি এর জিনিসগুলা চেঞ্জ হতেছে। ওকে, তো আমরা জি এর ভ্যালু, তারপর আমরা অভিকর্ষ ত্বরণের ভ্যালুটাকে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ধরবো আমাদের। ধরো আমরা যদি এসআই এককে চিন্তা করি, তখন হচ্ছে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার চিন্তা করব। যদি সিজিএস একক মানে হচ্ছে কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, তো সেন্টিমিটারে দেওয়া আছে, তখন কি করবো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার করবা। আর যদি তোমাদের ফিট পাউন্ড, দেখো ভার্সিটি পরীক্ষাগুলোর মধ্যে ফিট পাউন্ড এককে, এফপিএস সিস্টেমে পরীক্ষা হয়, তো এফপিএস এ মানে কি ফিট পাউন্ড, পাউন্ডটাকে আমরা এলবি দ্বারা প্রকাশ করি, ফিট পাউন্ড সেকেন্ড। তো এই পদ্ধতিতে তখন দেখা যাবে ফিট, কারণ কি আমাদের সব ধরো ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে ফিট অনেক বেশি ইউজ হয়, ইঞ্চি ফিট। আমরা ধরি না বলি কি এত স্কয়ার ফিটের বাসায় থাকি আমরা, তো আমরা সবসময় ইঞ্চি বা এইসব অনেক বেশি ইউজ করে। তো যেগুলো ভার্সিটি পরীক্ষার মধ্যে দেখা যায় ফিট পাউন্ড সেকেন্ডটা অনেক বেশি দেয়। তো ওখানে আমাদের মনে রাখতে হবে যে এটা কত, 32 দিয়ে অঙ্ক করে ফেলবো, 32 ফিট পার সেকেন্ড, কিন্তু যদিও ফিট পার 32.4 আসে, 32.34 সামথিং আসে, আমি ভুলে গেছি, একটু দেখো তো। 3.28 হচ্ছে গুণ করবা 9.8 এর সাথে, তো যত আসবে তত। তো এইটাকে আমরা করি, কিন্তু আমরা 32 দিয়ে অঙ্ক করবো। ওকে, তা আমরা যে আমাদের এখন চিহ্নের একটা প্রথা আছে, দেখো চিহ্নের প্রথাটা এরকম, ধরো আমরা উপরের দিকে সবগুলাকে পজিটিভ ধরবো, এই যে এটা, আর উপরের দিকে গেলে সবগুলাকে পজিটিভ, আর নিচের দিকে গেলে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে আমাদের বই ফলো করে। মানে উপরের দিকে যদি আমাদের ভি গেল, ধরো আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু করলাম, একটা নিক্ষিপ্ত বস্তু, তো উপরের দিকে আমাদের সব হচ্ছে আদিবেগটা কি, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু চিন্তা করো, উপরের দিকে, তো নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে আমাদের একটা আদিবেগ হবে, শেষ বেগটাও কি আমাদের উপরের দিকে থাকবে। তেমনি আমাদের সরণটাও কি হবে, উপরের দিকে হবে। কিন্তু আমাদের ত্বরণ যেটা, জিটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে একদম ভূপৃষ্ঠের দিকে কাজ করে। তো আমাদের ইকুয়েশনের মধ্যে আমরা লিখতে পারি কত, এইচ ইকুয়ালস টু, যদি লিখি তাহলে ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এইভাবে করে আমাদের বইয়ের সূত্রগুলো লিখছে। তো কিন্তু এখন যদি তোমাদের এটাকে যদি পরন্ত বস্তুর বেলা চিন্তা করতাম, তো পরন্ত বস্তুর বেলা দেখো আমাদের যদি মুক্তভাবে পরন্ত বস্তু না হয়, যদি আমি ভিবেকে এমনি আছাড় মারলাম একটা বস্তুকে, তাহলে এখানে কি ভি নট আমাদের আদি বেগটা দিকে থাকবে, শেষ বেগটাও নিচের দিকে থাকবে, এইচটাও নিচের দিকে থাকবে, কিন্তু জিটাও কি নিচের দিকে থাকবে। তো আমি সবগুলা যোগ আকারে লিখতে পারি। ওকে, ওকে, তো ওখান থেকে আমরা লিখতে পারি। আবার যদি মুক্তভাবে পরন্ত বস্তু হয়, তখন আমরা কিভাবে লিখতে পারি, তখন হচ্ছে আমাদের, তো মুক্তভাবে পরন্ত বস্তু ভি নট তো জিরো বাদ, তো আমাদের শেষ বেগটা ভি নিচের দিকে, এইচটা হচ্ছে নিচের দিকে, জিটাও নিচের দিকে। তো এখানে সবগুলোর আগে তাহলে কি আমাদের মাইনাস দেওয়া উচিত তোমাদের এই সিম্বল অনুযায়ী। তো আমাদের এখানে ভি ইকুয়ালস টু তাহলে কি আসবে, মাইনাস ভি ইকুয়ালস টু লেখা যায় মাইনাস ভি নট প্লাস সে জায়গায় লেখা যাবে মাইনাস জিটি, কারণ সবগুলা তো চিহ্ন হয়ে যাবে। আমরা এই সিম্বল দিয়ে লিখলে
আমাদের এরকম প্রত্যেকটার আগে মাইনাস দেওয়া উচিত, কারণ নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। নিচের দিক নেগেটিভ যদি ধরি, নিচের দিক নেগেটিভ, যেটা আমাদের বই ফলো করছে, নিচের দিক নেগেটিভ, উপরের দিক পজিটিভ। তো সূত্র লেখার সময় উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। তাহলে আমাদের যেহেতু ভি নটও নিচের দিকে, ভিটাও নিচের দিকে, তাহলে সবার আগে একটা নেগেটিভ দিয়ে দিলাম। এটা একটা প্রসেস, কিন্তু সবার আগে নেগেটিভ দেওয়া মানে কি সবাইকে পজিটিভ লেখা? কারণ কি নেগেটিভ গুণ করে নেগেটিভ বাদ দিয়ে দেওয়া যায়, -1 দিয়ে গুণ করে উভয় পক্ষে গুণ করে দিলে এটাকে এরকম এসে পড়বে। তো আমাদের সবগুলা সূত্র কি আসলে এরকম কি লেখা ইচ্ছা করবে, মনে করবে x = v0t -12 gt², কারণ সব তো নিচের দিকে ছিল, তো সবগুলোর জন্য কি সবগুলোর বেলায় মাইনাস আসতেছে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে চাই না। তা আমি কিভাবে লিখি? তোমাদের বই ফলো করবো না। আমি বইয়ের এই ক্ষেত্রে বইয়ের বেলায় এক্ষেত্রে প্লাস মাইনাসে বিভিন্ন বই বিভিন্নটা দিচ্ছে। দেখা যাবে তুমি এখন বলো কি ভাই আপনি তো বললেন বই এভাবে দেওয়া আছে, কিন্তু আমার বইতে এভাবে দেওয়া আছে। কারণ বাজারে 16-17টা বই রাইটারের বই আছে, কিন্তু বিভিন্ন বইয়ে এরকম করে সিম্বলের বেলায় নিচের দিকটাকে নেগেটিভ ধরছে, উপরের দিকটাকে উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরছে। ধরো তোমাকে একটা বেলুন ছিল বা একটা প্যারাশুটে ছিল, প্যারাশুটটা উপর থেকে উপরে ধরো প্যারাশুট বেলুন, প্যারাশুটের মানে বুঝোই তো ভাই, মুভি গুলাতে যেমন দেখা যায় একটা প্যারাশুটের মধ্যে তুমি আছো আর তোমার সাথে একজন নায়িকা আছে বা তোমার সাথে একজন নায়ক আছে। ধরুন এই সেই প্যারাশুটটা আছে, তোমরা হচ্ছে এখানে সেই গ্যাস বেলুন, সেখানে হচ্ছে এখানে হচ্ছে সেই গ্যাসের বেলুনটা, তুমি এখানে বসে আছো সেই ইয়াতে, তুমি তোমার মন চাইলো এখানে একজন নায়িকা নিয়ে তুমি বসে আছো, তো তুমি কি করলে এখানে একটা পাথর ফেলা দিলা। কিন্তু চিন্তা করো এই প্যারাশুটটা উপরের দিকে যাইতেছিল ভি নট বেগে, তো পাথরটার একটা আদি বেগ থাকবে তাহলে উপরের দিকে ভি নট, শেষ বেগটা থাকবে কোন দিকে, নিচের দিকে। পাথরের শেষ উচ্চতাটাও কত হবে, নিচের দিকে হবে, মানে শেষ দিকে নিচে যাবে নিচের দিকে, জিটাও নিচের দিকে। তখন তুমি যদি কি করো, তুমি যদি ভি নোটটাকে কেবল পজিটিভ লেখো, তাহলে আমাদের কি লেখা লাগবে, ভি মাইনাস শেষ বেগটা হচ্ছে নেগেটিভ, এখানে ভি নোটটাকে পজিটিভ আর জিটাকেও কি নেগেটিভ। তুমি কি এতগুলা নেগেটিভ দিতে চাও? আমরা এভাবে নেগেটিভ দিতে চাই না। তো বইয়ে এভাবে হয়তো উপরের দিকটা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ লিখতে পছন্দ করে, কিন্তু আমি বইয়ের মতো করব না। আমি কি করব, আমার নিজের মতো চিন্তা করব। চলো আমরা নিজের মতো চিন্তা করি। আমাদের মনে রাখতে হবে যেদিকে বেশি সংখ্যক আছে, যেদিকে বেশি সংখ্যক সেদিকে পজিটিভ ধরবা, যেদিকে বেশি সংখ্যক সেদিকটাকে আমরা কি করব ভাই, সেদিকটাকে পজিটিভ ধরবো। ওকে, তাহলে আমি প্রথমে কি করব, আমি প্রথমে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য সব সূত্র লিখে ফেলি। তো মুক্তভাবে পড়ন্ত বস্তুকে এই উচ্চতা থেকে, ভূমি থেকে এই উচ্চতা থেকে, এই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি চিন্তা করি, তাহলে দেখো সে যদি এখান থেকে পড়তে নেয়, তো এই উচ্চতা থেকে যখন এখানে ছিল, এখানে আদি বেগটা তাহলে কত, 0, মুক্তভাবে পড়ন্ত বস্তু। এই জায়গায় যখন আসছে তখন শেষ বেগটা হচ্ছে ভি। ওকে, যদি শেষ বেগটা ভি হয়, তাহলে আমরা বলতে পারি কত, ভি কষ্ট কত বলতে পারি, ভি নট তো বাদ, তো 0 প্লাস জিটি, আমরা ভি কষ্ট জিটি লিখতে পারি। ওকে, এটা আমাদের একটা সূত্র। তারপরে এইচ ইকস টু কত, ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার আসে, কিন্তু ভি নট তো 0, তাহলে আসবে কত, হাফ জিটি স্কয়ার। ওকে, তাহলে এইচ ইকস টু লেখা যায় কত, ভি নট প্লাস, আমরা জানি কত, এস ইকস টু ভি নট, আমাদের সূত্রগুলো আগে একটু লেখা রাখি আগে। ভি ইকস টু ভি নট প্লাস এটি, এর জায়গায় আসবে জি ভি স্কয়ার। কারণ কি দেখো এখানে এখানে আমি কেন নিচের দিকটাকে পজিটিভ ধরছি, দেখো আমি এখানে নিচের দিকটাকে পজিটিভ ধরছি, নিচের দিক পজিটিভ, কেন নিচের দিক পজিটিভ ধরছি দেখো, ভি নটটা 0 বাদ, ভিটা কাজ করতেছে নিচের দিকে, ওকে, এইচটাও কাজ করতেছে নিচের দিকে, জিটাও কাজ করতেছে নিচের দিকে, তাহলে নিচের দিক পজিটিভ ধরলে তো আলটিমেটলি আবার কোনটার বেলা নেগেটিভ দেওয়া লাগছে না, কারণ আমি নিচের দিকটাকে পজিটিভ ধরলাম। ওকে, তো সূত্র করার সময় আমাদের এই পজিটিভ নেগেটিভ গুলো আগে কখনো চিন্তা না করি আমরা করে দিতাম, কিন্তু এখন আমাদের ডিরেকশন গুলোকে পজিটিভ ধরে অঙ্কগুলো করা শিখতে হবে। কারণ আমি তো এখন শুধুমাত্র বস্তুটাকে এইভাবে করে ফালাচ্ছি, একটু পরে আমরা কি করে শিখবো, যে এরকম ভাবে যদি বস্তুটাকে এরকম করে মেসির মতো কিক করলাম, মেসি গোল দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক করা লাগবে। তো তখন আমাদের এই যে কোন দিকটাকে পজিটিভ ধরতেছি সেগুলা অনেক গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে দাঁড়াবে। ওকে, আমরা এখন যে সূত্রগুলা শিখবো সেই সূত্রগুলাই একটু পরে অ্যাপ্লাই করব। ওকে, ভি ইকুয়ালস টু জিটি আসলো, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কয়ার আসলো, তাহলে এইচ ইকুয়ালস টু আরেকটা কি লেখা যাবে, ভি নট প্লাস, দেখো আমরা এখানে একটু এগুলা লিখে রাখি। তো ভি স্কয়ার ইকুয়ালস টু ছিল কত, ভি নট স্কয়ার প্লাস টোয়াইস এ এস ছিল, আর এখানে ছিল কত, ভি ইকুয়ালস মানে ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি ছিল আমাদের এস। আর একটা সূত্র ছিল সেটা হচ্ছে এস টি এস টি এইচ এর সূত্র, যেটা ছিল ভি নট টি, সরি ভি নট প্লাস হাফ এ
টোয়াইস টি মাইনাস 1। আরেকটা সূত্র ছিল, সেটা কি ছিল, এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার। তাহলে আমাদের হাফ এ টি স্কয়ার, সরি, এই সবগুলা সূত্রকে আমরা কি করতে হবে, এটা আমাদের একটা সবগুলাকে এই যে মুক্তভাবে পরন্তের জন্য একরকম, নিক্ষিপ্ত বস্তুর জন্য একরকম, ভি বেগে আছাড় মারার ক্ষেত্রে একরকম, আরেকটা হচ্ছে একটা প্যারাশুট উপরের দিকে যাচ্ছে, এই চারটা কেস আমরা ওখান থেকে একটা বস্তু ফালাই দিলে, বা একটা উপরের দিকে একটা গামী উপরের দিকে ভি নট বেগে যাচ্ছে এরকম একটা বস্তু থেকে আমি একটা বস্তু ফালাই দিলে, সেই ক্ষেত্রে আমাদের কি কি ক্ষেত্রে কি কি হয় সেগুলো আমাদের একটু আলোচনা করা আমাদের উদ্দেশ্য। যদি আমরা দেখি তাহলে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি ইকুয়ালস টু জিটি পেয়ে গেলাম, তাহলে আমার এই সূত্রটা কমপ্লিট। তারপর আমাদের এস এর জায়গায় এইচ ইকুয়ালস টু যদি চিন্তা করি হাফ জিটি স্কয়ার, এটা কমপ্লিট। আমরা যদি এই সূত্রটা চিন্তা করি, ভি নট তো আমাদের 0, তাহলে ভি বাই 2 ইনটু টি আসলো। তাহলে এখানে মনে রাখবা অনেক ক্ষেত্রে আমাদের এখানে ভিটা বাইর করতে বলে টোয়াইস এইচ বাই, মানে টিটা বাইর করতে বলে মুক্তভাবে পরন্ত, তাহলে টোয়াইস এইচ বাই ভি, এটা খুবই সহজ সূত্র, অনেকে অবজেক্টিভে আসে এরকম করে। তোমাদের টি ইকুয়ালস টু হচ্ছে ভি বাই জি, আবার এখানে আসছে কত, টোয়াইস এইচ বাই জি রুট ওভার টি এর ভ্যালু। অবজেক্টিভে এরকম মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য ইকুয়েশনের জন্য বলে কোনটা সঠিক। তো দেখো কোনটা সঠিকের জন্য টোয়াইস এইচ বাই জি রুট ওভার করে দিলে তো আমাদের অপশন দেওয়া থাকে এরকম করে। তো তোমরা এগুলো একটু ঠিকভাবে মানে ক্লিয়ার করার চেষ্টা করবে। আমাদের দেখো এটা একটা সূত্র, তাহলে বাকিগুলো তো আমি এখান থেকেই লিখছি। আরেকটা সূত্র কি হবে ভাই, এই যে এখান থেকে যদি লেখো তাহলে ভি নট তো বাদ, তাহলে এ জি এর জায়গায় আসবে জি, এস এর জায়গায় আসবে এইচ, তাহলে এখানে কি আসবে, ভি স্কয়ার ইকুয়ালস টু আসবে টোয়াইস জি এইচ, এটাও একটা সূত্র। ওকে, তো ভি নট তো বাদ 0, টোয়াইস জি এইচ এটা জানি। আচ্ছা, তারপরে এইচ টি টি এইচ, যেটা আমাদের টি তম সেকেন্ডের জন্য সূত্র। তো আমরা একটু মুছি ভাই, অনেক কিছু লিখে ফেলছি না, এগুলো তোমাদের আশা করি উঠে ফেলবা তোমরা সাথে সাথে, তো পজ করে লিখে দেখবা। ওকে, আর আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস লেখা যাবে এইচটিটিএইচ, সেটা যদি লিখি তাহলে কি আসবে, ভি নট থাকবে না, তাহলে হাফ জি ওয়াইস টি মাইনাস 1, এটা এসে পড়বে সবার লেখা এখানে। তাহলে এখান থেকে তোমরা লিখে ফেলবে। ওকে, তারপরে আমরা পরন্ত বস্তুর জন্য আমাদের যেটা হচ্ছে আমি এখন একটা বস্তুকে আশা দিলাম, তাহলে ভি নট বেগে নিচের দিকে বস্তু একটা, মানে এখানে মুক্ত হয়ে পরন্ত বস্তু না, আদি একটা আমাদের ভি নট দেওয়া আছে পরন্ত বস্তু, তাহলে জাস্ট ভি নটটা চলে আসবে এই উচ্চতা থেকে। এই উচ্চতা থেকে যদি পরন্ত বস্তু চিন্তা করি, তো এই উচ্চতা থেকে পরন্ত বস্তু যদি চিন্তা করি, তাহলে এইচ কি আসবে, আমাদের আগের সূত্রগুলো একটু লিখি, তাহলে ভি ইকুয়ালস টু আসবে কত, ভি নট প্লাস জিটি হবে। কারণ কি দেখো এখানেও ভিটা নিচের দিকে, এইচটা নিচের দিকে, তারপর হচ্ছে জিটাও নিচের দিকে, ভি ভি নটটা যেহেতু নিচে, সবগুলোর দিকে নিচের দিকে, তাহলে নিচের দিকটা পজিটিভ ধরলেই হয়ে যাবে, নিচের দিক পজিটিভ ধরো। তাহলে কি আসলো, তোমরা এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের সব সূত্রের বেলা কেবল ভি নট বসায় দিলেই আসা পড়লো, কারণ এখানে আগের বার ভি নট ছিল 0, তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়ালস টু লেখা যাবে ভি নট স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ। আচ্ছা, তারপর এখানে লেখা যাবে এইচ ইকুয়ালস টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার। এগুলা কেন পড়াচ্ছি একটু পরে টের পাবা আগামী ক্লাসে, যে আমরা কেন এগুলা পড়া এত ইম্পর্টেন্ট, এগুলার প্রমাণগুলা ইম্পর্টেন্ট একটাই কারণ, আমরা দ্বিমাত্রিক গতি যখন পড়বো তখন আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে যে এগুলার থেকে দ্বিমাত্রিকের সম্পর্ক, এগুলোর সাথে দ্বিমাত্রিকের সম্পর্ক। সূত্র মুখস্থ করার জন্য আমাদের এই সূত্রগুলা খুব মাথার মধ্যে ফিট করে রাখতে হবে, তো পরবর্তী সূত্রগুলা মুখস্থ করার জন্য। তো এখান থেকে আরেকটা জিনিস দেখো, এইচ ইকুয়ালস টু কি আসবে, ভি নট বাই ভি, বা ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি। আর এবং আরেকটা সূত্র ছিল কি এসটিটিএইচ এর সূত্রটা, যেটা কত আমাদের এসটিটিএইচ এর সূত্র, যেখানে ভি নট প্লাস হাফ জি টোয়াইস টি মাইনাস 1, মানে এখানে সবগুলা পজিটিভ, তাই এ এর জায়গায় জি আসছে এবং এস এর জায়গায় এইচ আসছে। ওকে, তাহলে পরন্ত বস্তু গেছে, এবার আসি নিক্ষিপ্ত বস্তু। যেটা সর্বোচ্চ এইচ উচ্চতা উঠতে পারে। ওকে, এইচ উচ্চতায় উঠবে, তাহলে এইচটা কোন দিকে ভাই, উপরের দিকে। ওকে, এখানে ভি নটটা কোন দিকে ভাই, ভিটা ভি নটটা মানে আদিবেগটা, অবশ্যই একটা আদিবেগ দেওয়া লাগবে এখানে। এই একটা বস্তু ছিল যেটাকে অ্যামভরের বস্তু, যেটাকে আমি ভি নট বেগে উপরের দিকে নিক্ষিপ্ত করলাম। তারপরে আমাদের এখানে জিটা কোন দিকে ছিল, জিটা ছিল নিচের দিকে। আর আমাদের আর ইয়াটা কত ছিল, এই যে সবগুলা দেখো এই তিনটা উপরের দিকে। আমি কি বলছি, যেদিকে বেশি সংখ্যক আছে সেদিকটাকে পজিটিভ ধরবো, তাহলে উপরের দিকটা পজিটিভ, তাহলে আমাদের আর প্লাস মাইনাস নিয়ে জ্ঞান পড়বে না।
তোমরা যদি কেউ চাও বইয়ের মতো করে প্লাস মাইনাস নিজেদের মতো করে উপরের দিক পজিটিভ নিচের দিক নেগেটিভ দিয়ে প্লাস মাইনাসটাকে একটা লাইন এক্সট্রা করতে চাও, সেটা তোমাদের চয়েস, তোমরা কিভাবে করতে চাও। আমি আমার মতো করে করতেছি। তো তোমরা দেখো তাহলে এইচটা উপরের দিকে, তাহলে ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার হবে না, এখানে কারণ কি জি এর যেহেতু মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস হাফ জি টি স্কয়ার ভি স্কয়ার ইকুয়ালস টু কি হবে ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এস, যেখানে যেখানে জি আসবে সেখানে করে একটা কি করতে হবে মাইনাসটা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এইচ ইকুয়ালস টু, এটার বেলায় কোনো চেঞ্জ নেই কারণ কি ভি নট আর ভি দুটাই কি আমাদের একই রকম আছে। তো উপরের এটা উপরের দিকে এটা উপরের দিকে, তো এটা এটা এইটার থেকে এটা ইউজ করা সেফ। যদি আমাদের কোনো সময় আদি বেগ এবং শেষ বেগ জানা থাকে তাহলে আমরা অবশ্যই এইটা ইউজ করবো। অনেকে কি করে আদি বেগ আর শেষ বেগ জানা থাকলে ফার্স্ট হচ্ছে ত্বরণ বাইর করে নেয়, সেই ত্বরণ বাইর করার পরে এই কোশ্চেনে যায়। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে জিটা আমাদের জানাই আছে, তো ওই ক্ষেত্রে আমাদের জিটা সবসময় নোন ভ্যালু, তো ওইটা নিয়ে আমাদের সমস্যা নাই। আমি বলতেছি যে আমাদের এসি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এবং মানে এসি ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, পাশাপাশি এসি ভি নট প্লাস ভি বাই টুয়াইস ইনটু টি, এই যে ইকুয়েশনটা এই দুটার মধ্যে মানুষজন সাধারণত এইটাকে বেশি ইউজ করতে পছন্দ করে, এটাকে মাথায় ভুলে যায়, কিন্তু এটাও যে ত্বরণের সূত্র এটা মানুষের মাথায় থাকে না। তো তোমরা সবাই কি করবা ত্বরণের সূত্রগুলো একটু খেয়াল রাখবা। এবং এখানে দেখো বি ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি, কেন মাইনাস জিটি ভাই, জিটা নেগেটিভ তার নিচের দিকে, আর এখানে টি তম সেকেন্ডের জন্য সূত্র কি আসবে, এসটিএইচ এর জন্য আসবে ভি নট মাইনাস হাফ জি টয়েস টি মাইনাস ওয়ান। দেখো এখানে হাফ জি এর জন্য নেগেটিভ আসছে, তো টি তম সেকেন্ডের জন্য সূত্রগুলো তোমরা একটু কারেক্ট করে নাও, কেমন হাফ জি নট তোমরা সবাই তুলতে থাকো। তো এইটা ছিল, এটার জন্য আমরা এখানে আরেকবার আসবো, এখানে আমরা একটা পেজ ফাঁকা করে গেলাম। তো কেন আসবো, নিক্ষিপ্ত বস্তুর বেলা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ উচ্চতা উঠার সময়, নামার সময়, বিচরণ কাল, আমরা এগুলা প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা আরেকটা পেজ ফাঁকা করলাম। তো দেখো আমাদের এখান থেকে এখন হচ্ছে উপরের দিকে একটা প্যারাশুট, মানে ধরো না উপরে একটা বস্তু যাচ্ছিল, যেখানে একটা প্যারাশুটের মতো একটা বস্তু ছিল যেটা যাচ্ছিল, ধরো এখানে এই ধরো একটা প্যারাশুট, এটার মধ্যে করে তুমি যাচ্ছিলা, এইটা করে যাচ্ছিলে, এখন তুমি কি করলে, এটা করে যাওয়ার সময় তুমি হঠাৎ করে এটা বেলুন থেকে একটা বস্তু ফেলাইছো, ওকে, এটা করে যাচ্ছে উপরে, এটা কি এটা ভিনট বেগে যাচ্ছিল, সেখানে একটা পরন্ত এখান থেকে একটা বস্তুকে তুমি ফালাই দিলা, তো এটার একটা আদি বেগ উপরের দিকে আছে, তাহলে এটা শেষ বেগটা কোন দিকে ভাই, নিচের দিকে, শেষ যে যাবে নিচের দিকে সেটা এইচ উচ্চতা যাবে, সে মানে সেটা কি এইচটাও নিচের দিকে, জিটাও নিচের দিকে, তাহলে তুমি বলতে পারো নিচের দিকটাকে পজিটিভ ধরো আমাদের জন্য কি হবে, নিচের দিকটা পজিটিভ ধরো আমাদের জন্য গুড চয়েস, ওকে। তো আমি কি করছিলাম, আমি হচ্ছে এখানে একটা বেলুন থেকে বস্তুকে একটা বেলুন থেকে একটা বস্তুকে ফালাই দিচ্ছিলাম, ওকে, মুক্তভাবে পরন্ত বস্তু হবে না। তাহলে এখানে আদিবেগটা কেন, দেখো বেলুনটা একটা আদিবেগে যাচ্ছে, এই বস্তুটা যখন ছিল তাহলে বস্তুটা একটা আদিবেগ আছে, সেটা কি যখন পড়ার আগে একটা আদিবেগ আছে উপরের দিকে, শেষ বেগটা নিচের দিকে, এইচটা নিচের দিকে, জিটা নিচের দিকে, তাহলে আমাদের কি করব, আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরবো, নিচের দিক পজিটিভ। এইটা কিন্তু বুঝে রাখো, এইটা আমাদের যখন দ্বিমাত্রিক গতির বেলায় উপরের দিকে আদিবেগটা হচ্ছে উপরের দিকে, শেষ বেগটা হচ্ছে আমাদের নিচের দিকে, ওকে, এইচটা নিচের দিকে, জিটা নিচের দিকে। এখন তোমরা যখন এইচ এর ভ্যালু লিখবা, এইচ এর যদি আমাদের জানা থাকে যে এইচটা 30 মিটার উচ্চতা থেকে ফালাইছো তুমি, তাহলে এইচ এর আগে তুমি যদি আমার মতো করে করো তাহলে এইচ এর আগে তুমি নেগেটিভ দিবা না, তোমাদের বইয়ের মধ্যে কি করা থাকবে, এইচ এর আগে নেগেটিভ দিয়ে দিছে, সূত্র সেমই লিখছে, খালি এইচ এর আগে সবগুলোর জন্য ওরা কি করছে, ওরা সূত্রের জন্য সবগুলা ঠিকই লিখছে, এরকম ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এস, এটাই লিখছে। এর আগে হচ্ছে -9.8 লেখা দিছে কোন সময়, কখনো এইচ এর এই যে ভি এর আগে মাইনাস ভ্যালুটা বসাইছে। আমি যেমন তোমাদেরকে বলছি সূত্রের আগে এখানে আগে থেকেই মাইনাস বসাইতেছো, দেখো এখানে আগে থেকেই মাইনাস বসাইতে আমি তোমাদের বলছিলাম, হয়তো তোমরা এখানে আগে থেকেই মাইনাস বসাই দিবা, এটা একটা ফর্ম হতে পারে, আগে থেকেই মাইনাস বসাইতে পারো, অথবা কি করতে পারো, তুমি এইচ এর ভিতরে মাইনাসটা বসাইলা, যেটা তোমাদের বইগুলোতে করছে, এইচ এর ভিতরে দেখা গেছে এইচ ইকুয়ালস টু, যেহেতু এইচ 30 মিটার উচ্চতা থেকে ফালাইতেছো, মানে উপরের দিকে একটা বস্তু যাইতেছিল 30 মিটার উচ্চতায় থেকে, সে থাকাকালীন সে একটা বস্তুকে ফালাই দিছে, তো তোমাদের বইয়ের মধ্যে কি করছে, এইচ এর ভ্যালু লাগছে -30, তো মানে সূত্রের মধ্যে এইচ মাইনাস না বসা এইচ এর ভ্যালু বসাইছে -30, জি এর ভ্যালু বসাইছে হচ্ছে কত, -9.8 বসাইছে। এরকম করে প্রত্যেকটার মধ্যে ধরো আমাদের এই ভি এর শেষ বেগটার ভ্যালু দরকার আছে, জানা আছে ধরো আমাদের 5 মিটার মানে 25 মিটার পার সেকেন্ড, শেষ বেগের ভাগা লেখা আছে -25। তো আমরা এগুলা করব না, আমরা সবগুলা যা ভ্যালু দেওয়া আছে সেগুলাকে পজিটিভে বসাবো। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যা ভ্যালু আছে সেগুলোকে পজিটিভ বসাবো, আমি সূত্রের মধ্যে আগেই প্লাস মাইনাস নিয়ে আসবো। তোমাদের বইগুলাতে এরকম করা আছে, কোনো কোনো জায়গায় দেখা যাবে এইচ ইকুয়ালস টু -30, এত উচ্চতা থেকে একটা বস্তুকে ফালাইছো, তো ওখান থেকে উচ্চতা থেকে ফালাইতো এইচ এর ভ্যালু মাইনাস বসাই দিছে, তো আমরা এরকম করবো না।
ওকে, আমরা ডিরেক্ট যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই বসাবো, কারণ আমরা সূত্রের মধ্যেই এই প্লাস মাইনাসের জিনিসটা নিয়ে আসছি। ওকে, তো যদি তোমরা দেখো আমাদের এখানে ভি নটটা ছিল উপরের দিকে, ভিটা ছিল নিচের দিকে, এইচটা নিচের দিকে, জিটা নিচের দিকে, তাহলে আমরা কি লিখতে পারি? নিচের দিকটা পজিটিভ দিকটা লিখতে পারি ভি ইকুয়ালস টু, উপরের দিকটা নেগেটিভ, তাহলে উপরের দিকটা হচ্ছে নেগেটিভ, উপরে নেগেটিভ, উপরের দিকে যা থাকবে সেটা হবে নেগেটিভ, আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো হবে পজিটিভ। তাহলে উপরের দিকে আছে ভি নট, তাহলে ভি নটটা নেগেটিভ, ভি নট প্লাস জিটি। ওকে, তাহলে ভি স্কয়ারের বেলায় এখানে মাইনাস ভি নট হোল স্কয়ার বসাই দাও প্লাস টোয়াইস জিটি জিএইচ, সরি, তাহলে এখানে আমাদের কিন্তু আলটিমেটলি সূত্রটা চেঞ্জ হচ্ছে না, এটা একটা সূত্র। ওকে, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ভি নট স্কয়ার প্লাস টোয়াইস জিএইচ, এটা আরেকটা সূত্র, এই সূত্রে কোনো চেঞ্জ হয় নাই। তারপর আমাদের এইচ ইকুয়ালস টু কি, ইউটির জায়গায় আসবে কত, এখন ভি নট মানে ভি নট টি আসবে মাইনাস ভি নট টি, কারণ টিটা ভি নটটা নেগেটিভ, হাফ জিটি স্কয়ার আসবে, কারণ জিটা পজিটিভ। দেখো একটু চিন্তা করে করে একটু আইকা আইকা নিজেরা করে ফেলবা। এইচ ইকুয়ালস টু মাইনাস ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি, এটা বুঝতে পার, আশা করি সমস্যা নেই, কারণ ভি এর জায়গায় কেবল মাইনাস ভি নট বসাই দিছি, কারণ কি এটা নেগেটিভ। ওকে, বাকিগুলা পজিটিভ, তো এইচটাও নিচের দিকে পজিটিভ, ভিটাও নিচের দিকে পজিটিভ, ভি নটটা উপরের দিকে ছিল, এই জন্য নেগেটিভ। টি তম সেকেন্ডের জন্য সূত্র যদি দ্বারা করাই, তাহলে মাইনাস ভি নট প্লাস হাফ টি টোয়াইস টি মাইনাস 1। ওকে, মাইনাস ভি নট প্লাস হাফ টি টোয়াইস টি মাইনাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডের জন্য সূত্র। তাহলে আমাদের পাঁচটা সূত্র একদম অল ক্লিয়ার সবার। আচ্ছা, এবার আমি নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রগুলো একটু চেক করি। দেখো, নিক্ষিপ্ত বস্তুর জন্য আমাদের সূত্র জানা আছে, তাহলে এটা একটা সর্বোচ্চ উচ্চতা উঠবে, সর্বোচ্চ যে উচ্চতা উঠবে সেটাকে আমরা যদি এখানে ফাঁকা রাখলাম, এটাকে বলছিলাম এইচ ম্যাক্সিমাম, যেটাকে বলি এইচ ম্যাক্স। ওকে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এখন সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে তখন এই ভিটা কি হবে, সর্বোচ্চ উচ্চতায় আমরা যদি অপর পৃষ্ঠা লিখি, সর্বোচ্চ উচ্চতায় আমরা যদি এখানে ভি নট বেগে একটা নিক্ষিপ্ত বস্তু হয়, এটা সর্বোচ্চ উচ্চতায় বেগটা হচ্ছে 0। মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায়, এখন তোমাদের যদি এটা এরকম ভাবে নিক্ষিপ্ত বস্তু, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 না, সর্বোচ্চ উচ্চতায় আমি ওয়াই অক্ষ বরাবর যে বেগটা যেদিক বরাবর নিক্ষিপ্ত করছি, ওয়াই অক্ষ বরাবর বেগটা 0। আমরা তো ওয়াই অক্ষ বরাবর নিক্ষিপ্ত করতেছি না, সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বেগ 0 সর্বোচ্চ উচ্চতায়। তো আমাদের এখানে তো একটাই অক্ষ, সেই জন্য আমরা এখানে কি হবে, ওয়াই অক্ষ বরাবর তো নিক্ষিপ্ত করতেছি সব কিন্তু এখন ওয়াই অক্ষ বরাবর কাজ চলতেছে। এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের কি হইতেছে, কিছু হইতেছে না, কারণ মাত্র আমি বস্তুটা উপরের দিকে মারলাম, সেই বস্তুটা আমার নিচে পড়বে। ওকে, তো এখান থেকে আমরা যদি ভিন্ন সর্বোচ্চতার বেগটা যদি 0 হয়, তাহলে এখানে কি আমাদের সর্বোচ্চতা এইচ ম্যাক্স, সর্বোচ্চতা শেষ বেগটা আমাদের 0। ওকে, তো আমাদের যদি শেষ বেগ 0 হয়, তাহলে আমরা বলতে পারি কত, ভি স্কয়ার ইকুয়ালস টু বলতে পারি ভি নট স্কয়ার, এখন যদি উপরে নিক্ষিপ্ত বস্তু ছিল এই জন্য টোয়াইস জিএইচ ছিল, এখন আমরা যদি এইচ এর জায়গায় এইচ ম্যাক্স বসাই দিই, তাহলে ভি নট, এই ভিটা কত যাবে, এই ভিটা যাবে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়ালস টু বলা যাবে ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ ম্যাক্সিমাম। তাহলে এখানে কি আসবে, ভি নট স্কয়ার ইকুয়ালস টু আসবে টোয়াইস জি এইচ ম্যাক্সিমাম। তো এইচ ম্যাক্সটা কত হবে আমাদের এখানে, ভি নট স্কয়ার বাই 2g। তো দেখো আমাদের মনে বুঝতেছি যে আমাদের এইটা একটু মাথায় রেখো, আমরা যখন দ্বিমাত্রিক গতি করব, এই যে দ্বিমাত্রিক ভাবে মানে একটা ফুটবল নিক্ষিপ্ত করতেছি, তখন আমাদের এই সূত্রগুলা, এই যে এখন যেগুলা দেখাচ্ছি সর্বোচ্চ উচ্চতা, তো এই সূত্রগুলা একটু মাথায় রেখো যে কি রকম হচ্ছে, তোমরা এগুলার মধ্যে আসতে পারবো কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতা কত, বিচরণ কাল, এগুলা এই দুইটা জিনিস, বিচরণ কাল, সর্বোচ্চ উচ্চতা উঠানোর সময়, এইগুলা একটু মাথায় রেখো। দেখো, তাহলে এখন দেখো সর্বোচ্চ উচ্চতায় একটা সময় লাগবে না, এই সময়টাকে আমি বললাম যে টি ম্যাক্সিমাম উচ্চতায় ওঠার জন্য সময়, তো টি ম্যাক্স দিয়ে সূচিত করলাম এটাকে, টি ম্যাক্স। ঠিক আছে, এখানে না রেখে ভাবে লেখো টি ম্যাক্স, এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম সময় না, এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতায় মানে এইচ ম্যাক্সে উঠতে সময়, এইচ ম্যাক্সে উঠার সময়। ওকে, তো উঠার সময় যদি হয়, তাহলে টি ম্যাক্সটা আমি বললাম, তো সর্বোচ্চ কি হবে, আমাদের বেগটা 0, এখানে ভি নট ছিল, তো আমরা দেখি ভি ইকুয়ালস টু কত আসে, ভি নট মাইনাস জিটি ছিল এখানে, তাহলে টি এর জায়গায় লিখলাম টি ম্যাক্স, তাহলে এটা কত, এটা 0 বসাই দাও, তাহলে 0 ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি ম্যাক্স। তাহলে আমাদের টি ম্যাক্স ইকুয়ালস টু কত আসবে, টি ম্যাক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের ভি নট বাই জি। ওকে, কারণ কি ভি নট ইকুয়ালস টু হচ্ছে জি টি ম্যাক্স, তো টি ম্যাক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে ভি নট বাই জি, মানে আদি বেগ বাই হচ্ছে আমাদের এই যে জি। তোমাদের যদি দ্বিমাত্রিক গতি থাকে,
তখন দেখবা যে এখানে আসবে ভি নট সাইন থিটা নট বাই জি, মানে ভি এর জায়গায় কেবলমাত্র ভি নটের জায়গায় কেবলমাত্র ভি নট সাইন থিটা আসবে। তো এইখানেও একই রকম, মানে আমরা একটু পরে আমরা একটু বলে রাখতেছি, আমাদের নেক্সট ক্লাসে আমরা ওটা দেখবো। এইচ ম্যাক্স এর বেলা এখানে আসবে কত, ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার বাই জি, মানে ভি নটের জায়গায় তখন কেবলমাত্র কি আসবে, ভি নট সাইন থিটা নট আসবে। ওকে, এটা মাথায় রেখো, ভি নটের জায়গায় কেবলমাত্র ভি নট সাইন থিটা নট আসবে, আর কিছুই না, যদি দ্বিমাত্রিক হয়। যেখানে ভি নট আসতেছে সেখানে আসবে ভি নট সাইন থিটা নট, আর কিছুই না। তো টি ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, এখানে লেখা রাখো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আচ্ছা, তাহলে উঠছে, তাহলে কি এটা নামবে না ভাই? একটা উচ্চতায় উঠলো এখানে, আর এখানে অবশ্যই নামবে। তাহলে উঠার নামার মোট সময় কি আমরা একসাথে বলতে পারি বিচরণ কাল। কত সময় হাওয়ার মধ্যে ছিল, তো এটাকে আমরা বলতে পারি কি বিচরণ কাল। মানে কি উঠছে আবার নামছে, এটাকে আমরা বলতে পারি বিচরণ কাল। বিচরণ কালটাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম, বড় হাতের টি। ওকে, তো এখন দেখো উঠে যদি আবার নাইমা চলে আসে, একবার উঠলো এই উচ্চতায়, তারপর আবার ফেরত আসলো, তাহলে আমাদের আলটিমেটলি এইচটা কত হবে, শূন্য হবে না? একবার উঠে আবার ফেরত আসলো, উঠলো আবার কি হইলো, ফেরত আসলো, ধরে একবার এইচ উচ্চতা উঠলো আবার কি ফেরত আসলো, নিচে ফেরত চলে আসলো, তো আমাদের কি হবে, এটা এইচটা জিরো হবে। আমার একটা হাতের লেখা ব্যাখ্যা হচ্ছে, তোমরা একটু ঠিক করে দেখে নিও। এইচটা জিরো হয়ে গেল, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কত জানি এখন, আমাদের উঠা এবং নামার জন্য বিচরণ কাল যদি হয়, তাহলে ভি নট টি মানে হাফ মাইনাস হাফ জি স্কয়ার বসাইতে পারবো আমরা। এটা কি বুঝতে পারতেছো? যেহেতু আমাদের সূত্র কি এইচ ইকুয়ালস টু ভি নট টি হাফ জি স্কয়ার, এখন টি এর জায়গায় বড় হাতের টি লিখলাম, আর এইচটা কত লেখা যাবে, যেহেতু টি লিখছি বিচরণ কাল, তাহলে এখানে কি পুরাটা ঘুরে আসতে সময় লাগতেছে, উপরে গেলেও নিচে আসলো সময় লাগলো হচ্ছে টি, তাহলে এখানে এইচ এর জায়গায় জি নট লিখতে পারলাম, তাহলে ভি নট টি ইকুয়ালস টু লেখা যাবে হাফ জি বড় হাতের টি স্কয়ার, তাহলে টি দিয়ে কাটাকাটি করে দিলে ভি নট আসলো দুই পাশে, তাহলে হাফ জি টি এসে পড়লো, তাহলে টি দিয়ে কাটাকাটি করে দিলাম, তাহলে টি ইকুয়ালস টু কত আসবে ভাই, টোয়াইস ভি নট বাই জি। ওকে, তাহলে টোয়াইস ভি নট বাই জি, এটা হচ্ছে আমাদের বিচরণ কাল। ওকে, বিচরণ কাল। আচ্ছা, এখন যদি বিচরণ কাল জানা থাকে, তাহলে উঠা এবং নামার সময়, তাহলে আমাদের নামার সময়টা বের করতে হবে। নামার সময় কি উঠতে যত, এখন তাহলে নামার সময়টা কত হবে, টি মাইনাস টি ম্যাক্স, এটা হচ্ছে নামার সময়। তাহলে আমরা করে দেখি কত আসে, টোয়াইস ভি নট বাই জি মাইনাস হচ্ছে ভি নট বাই জি ইকুয়ালস টু কত আসবে, 2 এর থেকে 1 গেল, তাই না? ভি নট বাই জি কমন নিলে 2 এর থেকে 1 গেল, তাহলে আসবে কত, ভি নট বাই জি। তাহলে উঠার সময় যদি হয়, উঠার সময় ছিল সর্বোচ্চ উচ্চতা, উঠার সময় ছিল ভি নট বাই জি, নামার সময় কত আসছে, নামার সময় হচ্ছে কত, ভি নট বাই জি আসলো, এই সেমটা আসলো। ওকে, উঠা আর নামার সময় তাহলে সেম, উঠা এবং উঠতে যতক্ষণ লাগবে নামতে সময় লাগবে, তাহলে উঠার সময় ইকুয়ালস টু নামার সময়। আরেকটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস যখন এই উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করছি আমরা, এটা জানি তো আমরা বিভব শক্তি সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, কোন একটা বস্তুকে একটা উচ্চতা উঠালে সেটার মধ্যে কিছু সঞ্চিত শক্তি সঞ্চিত হয়, যেটাকে বলে আমরা বিভব শক্তি। ধরো কোন একটা বস্তুকে ভূমি থেকে এই উচ্চতা উঠাইলাম, তাহলে এই উচ্চতা উঠাইলে এটার মধ্যে একটা সঞ্চিত শক্তি সঞ্চিত হবে, যেটাকে আমরা বলবো কি বিভব শক্তি বলবো, বা যে কোনো একটা উচ্চতা উঠালে বিভব শক্তি, বা অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় স্বাভাবিক অবস্থা থেকে যদি অবস্থা, বিভব শক্তি বলি। তো এই উচ্চতা থেকে যদি এম ভরের একটা বস্তুকে উঠে, তাহলে এখানে কত হবে, এম জি এস হবে বিভব শক্তি। আবার যখন আমাদের বস্তুটাকে ছেড়ে দিব, তাহলে বস্তুটা গতিশীল হবে, তো যখন ভূমিতে আঘাত করবে তখন এটার বেগ যদি ভি হয়, তাহলে ভূমিতে আঘাত করলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য কি হবে, বেগটা হবে কত, ভি স্কয়ার ইকুয়ালস টু টোয়াইস জিএইচ। আর আমরা জানি কত গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার, কারণ গতির কারণে বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, সেটাকে হলো গতিশক্তি, সেটাকে হলো কি হাফ এম ভি স্কয়ার। তো এখান থেকে যদি ভি স্কয়ার বসাই দাও, তাহলে এম ভি স্কয়ার জায়গায় টোয়াইস জিএইচ বসাই দিলে কি আসবে, এম জিএইচ আসবে। তার মানে আমি বুঝতে পারতেছি এটা তো আমাদের সর্বোচ্চ উচ্চতায়, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, ইকুয়ালস টু হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি, তাই না? তো দেখো সর্বোচ্চ বিভব শক্তি এবং সর্বনিম্ন বিন্দুর গতিশক্তি, দেখো
নিক্ষিপ্ত বস্তুর জন্য কত ছিল এখানে, সরি পরন্ত বস্তুর জন্য চিন্তা করো, এখানে ছিল mgh, পরন্ত বস্তু চিন্তা করার দরকার নেই। এখানে তাহলে কত গতিশক্তির বেলায় কত গতিশক্তি, এ বিন্দু আর বি বিন্দু, এ বিটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, তো এখানে ছিল বিভব শক্তি হচ্ছে mgh, এখানে এখানে কত mgh, এই বিন্দুতেও কত mgh, তো আমরা এই বিন্দুতে গতিশক্তি কত হাফ এম বি স্কয়ার, তো হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু mgh আমরা পাইতেছি, তাই তো। ওইভাবে করেও কিন্তু আমরা প্রমাণ করতে পারতাম ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জিএইচ, ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জিএইচ, এটা কি আমাদের পরন্ত বস্তুর জন্য বিভিন্ন পয়েন্টের জন্য আমরা যে ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জিএইচ, এটাকে আমরা দেখতে বুঝতে পারছিলাম যে সর্বনিম্ন বিন্দুর গতিশক্তি আর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সমান, এটা মাথায় রেখো। আর পরন্ত বস্তুর বেলায় ভরবেগের আমরা জানি কি শক্তির বেলা সংরক্ষণশীলতা থেকে জানি কত বিভব শক্তি ইকুয়াল টু জানি কত আমরা, বিভব শক্তি প্লাস গতিশক্তি সবসময় কি, যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকে, তাই তো। তো শক্তির সংরক্ষণশীলতা নিয়েও কিন্তু আমাদের অঙ্কগুলো করা যাবে, এটা কি সবসময় ধ্রুবক থাকে, তাই তো, যেটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকে। তো তো এইখান থেকে আমরা যান্ত্রিক শক্তি যদি বিভব শক্তি প্লাস গতিশক্তি এটা ধ্রুবক থাকে, তো এইখান থেকে আমরা যদি একটা জিনিস মনে রাখি, যদি এগুলো আমরা 9-10 পড়ে আসছি, এ বি আর তিনটা বিন্দু ছিল সি, আগে পরন্ত বস্তুর জন্য প্রমাণ করব, তারপর হচ্ছে প্রমাণ করে আমরা একটা জিনিস দেখব যে কি হয়। তো দেখো যে এখান থেকে একটা বস্তু পড়ে গেলে, ধরো এই বিন্দুতে আমাদের বিভব শক্তিটা কত, এটা কি এইচ উচ্চতায় আছে, ভূমি থেকে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় কি আমাদের বিভব শক্তিটা কত mgh, ওকে। তো এই সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তো বেগ 0 হলে আমাদের এখানে গতিশক্তি কত, এটা বিভব শক্তি ইউ, এটাকে আমি বললাম mgh, আর গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ এম, এটা যেহেতু কোন বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ইউবি লিখলাম, ইকেবি লিখলাম, হাফ এম ভি স্কয়ার, ভিটা কত সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে এখানে আসবে কত ইকেবি ইকুয়াল টু আসবে 0, তাহলে ইউবি প্লাস ইকেবি করলে কত আসবে আমাদের mgh আসবে, প্লাস 0 ইকুয়াল টু আসবে mgh, ওকে। তো এটা আমি জানি। এবার আসি এই বিন্দুতে প্রমাণ করার চেষ্টা করি। বস্তুটা এখান থেকে যখন পড়ছে, মুক্তভাবে পড়ছে, এখানে ছিল 0, এখানে বেগটা হচ্ছে v, এখানে বেগ v হলে কত আসে, h উচ্চতা নামলে বেগটা হবে কত, v স্কয়ার ইকুয়াল টু টুয়াইস gh, ওকে। আর এই বিন্দুতে আমাদের বিভব শক্তি হচ্ছে 0, এই বিন্দুতে ইউ এ, এটা ইউ এ এটা কত হবে আমাদের 0, কারণ কি এটা এই ভূমিতে h0, তাই না, h0 হলে কি হবে, এখানে ভূমিতে h0 মানে h না, মানে ভূমিতে আমরা যখন বিভব শক্তি চিন্তা করি, বিভব শক্তি সবসময় আমরা এই একটা লেভেল থেকে কত উচ্চতা চিন্তা করি, আর এখানে পরন্ত বস্তু এই h আর কিন্তু h কিন্তু এক না, তো এখানে এখানে যে এইচটা চিন্তা করছি সেটা কি, এখান ভূমি থেকে কত উচ্চতায় আছে সেখানে চিন্তা করছি, এই বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতা আছে, 0 উচ্চতায় আছে, সেই জন্য বিভব শক্তিটা কত আসে mgh এর বেলায় mg ইনটু 0 বসাই দিলে 0 এসে পড়লো। আর এখানে যখন পরন্ত বস্তু চিন্তা করছি, এখানকার এইচটা চিন্তা করছি আমি উপর থেকে, ওকে, কোন এজটা কোন দিক থেকে চিন্তা করছি সেটা দেখতে হবে। এই যে পরন্ত একটা বস্তুর উপর থেকে যদি, এখানে পরন্ত বস্তুর সূত্র কিন্তু, উপর থেকে যখন আমি ফালাচ্ছি, তাহলে অবশ্যই যখন এখানে আসে তখন এইচ দূরত্ব অতিক্রম হচ্ছে, ওই এইচটা এখানে। আর যখন আমরা বিভব শক্তি চিন্তা করতে যাব, সবসময় আমাদের কি করতে হবে, এটা ছিল সাম্যাবস্থা এই বিন্দুতে, এখান থেকে আমাদের চিন্তা করতে হবে। তো আমাদের বিভব শক্তির জন্য আমাদের চিন্তা করতে হবে এইভাবে, মানে এইচটা চিন্তা করতে হবে এই জায়গা থেকে, আর যখন আমাদের পরন্ত বুঝতে হবে এইচটা চিন্তা করতে হবে এদিক থেকে, ওকে। তো তোমাদের একটু মাথায় রাখতে হবে এটা। তো এখানে যদি আমাদের এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইউ এ 0, আর গতিশক্তিটা কত, একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে অবশ্যই কি হবে, হাফ এম ভি স্কয়ার হবে। তো সেখান থেকে আমরা বলতে পারি কত ই এ, মানে এটাকে ই কে বলতে পারি, ই কে ইকুয়াল টু হাফ এম এ ভি স্কয়ার, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ারের জায়গায় হচ্ছে টুয়াইস জি এইচ বসাই দাও, তাহলে এখানে কত আসবে এম জি এইচ এসে বলবে। তাহলে দেখো সব এ বিন্দুতেও ছিল যান্ত্রিক শক্তি, মানে তাহলে এই বিন্দুতে যান্ত্রিক শক্তিটা কত হবে, ইউ এ প্লাস হচ্ছে ই কে এ অকষ্ট কত হবে আমাদের 0 প্লাস এম জি এইচ, তাহলে আমাদের এখানে আসে কত এম জি এইচ। একটা জিনিস দেখো, তাহলে আমাদের যান্ত্রিক শক্তি সংরক্ষিলতা থাকে, মানে এখানে এ বিন্দুতেও ছিল যা বি বিন্দুতেও সেম আছে, এ বিন্দুতেও ছিল এরকম যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে এমজিএস, তাহলে আমাদের সি বিন্দুটা চেক করতে হবে, এগুলো তোমরা করে আসছো, আমি জাস্ট 1 মিনিট দেখাচ্ছি। সি বিন্দুটা আমাদের ভূমি থেকে এক্স উচ্চতায় ছিল, আর তাহলে এখান থেকে পুরোটা যদি এইচ হয়, তাহলে এখানে একটু ছিল কত এইচ মাইনাস এক্স, ওকে। তো ভূমি থেকে এক্স উচ্চতায় যদি সি বিন্দুটা থাকে, তাহলে সি বিন্দুটার আমাদের বিভব শক্তি কত হবে এম জি এক্স হবে, এবং এটা যদি আমাদের এখান থেকে একটা মুক্ত ভাবে পড়ে, এখানে ভি নটটা ছিল 0, এবং এখানে যখন আসছে তখন আমাদের ভিবেগ প্রাপ্ত হয়েছে, তো ভিবেগ প্রাপ্ত হলে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে
টোয়াইস জি, কতটুকু দূরত্ব গেছে ভাই? দূরত্ব গেছে উপর থেকে, চিন্তা করো উপর থেকে h মাইনাস এক্স দূরত্ব নামছে, তাহলে h মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বাইর করে ফেলছি। আর আমরা যখন বিভব শক্তি মারছিলাম তখন ভূমি থেকে x উচ্চতায় ছিল, x উচ্চতায় আমাদের বিভব শক্তি কত? ইউসি ইকুয়ালস টু mgx। আর আমাদের গতিশক্তি যদি আমরা চিন্তা করি ইকেসি, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি অফ সি পয়েন্ট, তো এখানে হাফ এম ভি স্কোয়ার বললাম, হাফ এম ভি স্কোয়ার যদি বলি তাহলে হাফ এম ভি স্কোয়ার জায়গা লিখতে পারো টোয়াইস জি এইচ মাইনাস এক্স, তাহলে এখানে কত আসবে? 2 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এম জি এইচ মাইনাস এক্স আসলো। তাহলে আমরা যদি দুটা যোগ করি ইউসি প্লাস ইকেসি যোগ করি তাহলে কি আসবে আমাদের? এম জি এক্স প্লাস হচ্ছে আমাদের হবে এম জি এইচ মাইনাস এক্স। এম জি এইচ মাইনাস এক্স যদি এম জি কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স হচ্ছে, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স হলে কি আসবে আমাদের? এম জি এইচ আসবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমাদের বিভব শক্তি কত? ধরো এ পয়েন্টের বিভব শক্তি ছিল এম জি এইচ, বি পয়েন্টের বিভব শক্তি মানে সরি এ পয়েন্টের যান্ত্রিক শক্তি ছিল এমপিএইচ, বি পয়েন্টের জন্য কত আসবে যান্ত্রিক শক্তি? এখানে সবগুলো যান্ত্রিক শক্তি লিখছি আমরা, তাহলে যান্ত্রিক শক্তি ছিল এমজিএইচ, এখানেও কত? সি পয়েন্টের জন্য কত আসবে আমাদের? এমজিএইচ ই আসতেছে। তাহলে সকল পয়েন্টে কত আসতেছে? এমজিএইচ আসতেছে। তাহলে আমাদের এটা ছিল পরন্ত বস্তুর জন্য যান্ত্রিক শক্তি। তাহলে কি থাকে? পরন্ত বস্তুর জন্য শক্তি সংরক্ষণশীলতা, এগুলো কিন্তু মাথায় রেখো, পরন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা। এটা কাজ ক্ষমতা শক্তিতে করার কথা, কিন্তু আমরা ম্যাথ করার সময় যে কোনো অধ্যায়ের কনসেপ্টে আমাদের ইউজ করতে হতে পারে। ওকে, তো যে কোনো পয়েন্টে যদি আমাদের যান্ত্রিক শক্তি কত আসবে? এমজিএইচ হবে পরন্ত বস্তুর জন্য। তুমি সেখান থেকে করে ফেলতে পারবে, এখানে বিভব শক্তি গতি শক্তির কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবা। কারণ দেখো তোমার যদি বলে বিভব শক্তি আমার জানা আছে এই উচ্চতায় ছিল, তাহলে বিভব শক্তি আমি এমজিএক্স লিখলাম, আর আমি জানি টোটাল গতিশক্তি আমি জানি না, গতিশক্তি আমার জানা নাই, কিন্তু গতিশক্তি জানা নাই কিন্তু গতিশক্তিতে, আর এখানে কি আছে আমাদের? যে কোনো পয়েন্টে টোটাল যেটা সে আমাদের এমজিএইচ হয় না, পরন্ত বস্তুর জন্য আমি যদি চিন্তা করি এমজিএক্সটা কি? আমাদের বিভব শক্তি। ওকে, বিভব শক্তিটা আমাদের এইচ উচ্চতা এক্স ভূমি থেকে এক্স উচ্চতায় ছিল ধরে নাও, তখন আমি জানি কত? এমজিএক্সটা হচ্ছে আমাদের বিভব শক্তি। গতিশক্তিটা কত আমি এখনো আমি ঠিক জানি না, এমজিএইচ মাইনাস এক্স হতে পারে, যেটা আমার মুখস্থ রাখতে হবে, এমজিএইচ মাইনাস এক্স বা অন্য কিছু একটা ভ্যালু দিবে। আর এইচ উচ্চতায় ছিল যখন, তখন আমাদের মানে টোটাল যান্ত্রিক শক্তিটা কত? বিভব শক্তি প্লাস গতি শক্তি ইকুয়াল টু যান্ত্রিক শক্তি না? তো যান্ত্রিক শক্তিটা কত আমাদের? এমজিএইচ। তো ওখান থেকে আমরা কি করতে পারবো? এই যে এই কনসেপ্ট ইউজ করেও কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। বিভব শক্তি প্লাস গতি শক্তি ইকুয়াল টু এমজিএইচ বা যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা থাকে, তো সেখান থেকে আমরা করে ফেলতে পারবো। ওকে, এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি। নিক্ষিপ্ত বস্তু, দেখো নিক্ষিপ্ত বস্তুর জন্য এ পয়েন্টে আমাদের একটা ভিনট বেগে আমরা নিক্ষেপ করলাম। নিক্ষিপ্ত বস্তু শক্তি সংরক্ষণশীলতা হবে না? শক্তি সংরক্ষণশীলতা যদি চিন্তা করি, তো নিক্ষিপ্ত বস্তুর বেলায়, আচ্ছা এই নিক্ষিপ্ত বস্তুর বেলায় যদি চিন্তা করি তাহলে দেখো আমাদের এখান থেকে ভিনট বেগে উপরে গেছে, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমাদের ইউ এটা কত হবে? 0, কারণ কি এখানে কোনো উচ্চতা যায় নাই, বস্তুটা এইচ উচ্চতায় উঠে। তো এখানে আমাদের ইউ এ 0 ছিল, আমাদের গতিশক্তিটা কত হবে? ই কে এ ইকুয়ালস টু হবে কত? হাফ এম ইউ ভি নট স্কয়ার। ওকে, কারণ কি ভি নট বেগে ছিল জন্য ভি নট স্কয়ার। আমি এখানে যদি আমি সর্বোচ্চ উচ্চতায় ধরে আমাদের কি হচ্ছে এখানে সি বি পয়েন্টে উঠছে, সর্বোচ্চ বি পয়েন্টে উঠতে পারে। ওকে, এটা বস্তু বিটা বি পয়েন্টে উঠবে, আর বি পয়েন্টে আমাদের এটা এইচ উচ্চতা, এইচ হচ্ছে আমাদের দূরত্ব। তো বি পয়েন্টে যদি উঠে, বি পয়েন্টে আমাদের বেগটা কত হবে? বেগটা হবে 0। তাহলে শেষ বেগটা আমি লিখতে পারি কত? শেষ বেগ লিখতে পারি এভাবে, ভি স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ, লিখতে পারি না? ওকে, এটা আমাদের লিখতে পারি। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতায় আমাদের ই কে বি ইকুয়ালস টু কত হবে? ই কে বি এখানে লিখতে পারি ই কে বি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। তো হাফ এম ভি স্কয়ারের জায়গায় লিখতে পারি হাফ এম ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। ওকে, তো এখানে আমি ভেঙে লিখতে পারি কত? হাফ এম ভি নট স্কয়ার, আর এখানে 2 2 কাটাকাটি চলে গেলে থাকবে মাইনাস এম জি এইচ। তাহলে ই কে বি হচ্ছে আমাদের এম জি এইচ। আর দেখো এই উচ্চতায় যদি আমি চিন্তা করি, এই উচ্চতায় আমাদের ইউবি, এই উচ্চতায় আমাদের বিভব শক্তিটা কত হবে? এম জি এইচ হবে। তাহলে আমরা ইউবিটা লিখতে পারি হচ্ছে এম জি এইচ, এই উচ্চতায় বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। তুমি যদি দুইটা যোগ করো, ইউবি আর এম জি এইচ যোগ করো, সরি ইকেবি যোগ করে ফেলো, তাহলে কি দেখো হাফ এম ভি ভি নট স্কয়ার মাইনাস এম জি এইচ প্লাস হচ্ছে এম জি এইচ। তুমি দেখো এম জি এইচ কাটাকাটি চলে গেছে, তাহলে আসলো কি হাফ এম ভি নট স্কয়ার।
তো আমাদের দেখো দুইটা ক্ষেত্রেই আমাদের ইকেও আসছে হাফ এম ভি নট স্কয়ার, ইকে বিটাও আসছে কত আমাদের হাফ এম ভি নট স্কয়ার। তাহলে একটা মাঝখানে একটা পয়েন্ট নিয়ে জন্য চিন্তা করো, এটা পয়েন্ট সি বিন্দুতে, যেখানে আমাদের বেগটা হচ্ছে আমাদের সি পয়েন্টটা হচ্ছে আমাদের ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে আমাদের সি পয়েন্টে আমাদের ইউসিটা কত হবে এম জি এক্স, এখান থেকে একটু এক্স উচ্চতায় এম জি এক্স, এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা দেখো সি পয়েন্টে উঠতে গেলে আমাদের আদি বেগটা ছিল আমাদের ভি নট। ওকে, নিক্ষিপ্ত বস্তুর বেলা আমাদের সূত্র কি, ভি স্কয়ার ইকুয়ালস হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি, এইচ এর জায়গায় এখন হবে কত এক্স উচ্চতা উঠছে, এই জন্য টোয়াইস জি এক্স। আগের বেলায় কিন্তু আমাদের দুইটা উচ্চতা, একটা উচ্চতা উপর থেকে চিন্তা করতে হতো পরন্ত বস্তুর জন্য, আর বিভব শক্তির বেলা নিচের থেকে চিন্তা করতে হতো। এই ক্ষেত্রে আমাদের দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু সরণ কিন্তু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, যখন বিভব শক্তি চিন্তা করছি তখন এই নিচ থেকে চিন্তা করছি, যখন আমি এই যে আমাদের নিক্ষিপ্ত বস্তুর বেলায় যখন আমার দূরত্বটা চিন্তা করছি তখনও কিন্তু আমি নিচের থেকে চিন্তা করছি। তো দূরত্ব সবসময় যদি পরন্ত বস্তুর বেলায় উপর থেকে চিন্তা করব, নিক্ষিপ্ত বস্তুর বেলায় নিচের থেকে চিন্তা করব। ওকে, আর বিভব শক্তি অলওয়েজ নিচের থেকে, মানে যেখানে সাম্যাবস্থা ছিল সেখান থেকে চিন্তা করব। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কত হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু ইকুয়াল ইকেসি। ইকেসি যদি হয় তাহলে আমরা এখানে বসাই দিই হাফ এম ভি এর জায়গায় ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এক্স বসাই দিলাম। বসাই দিলে আসবে কি আমাদের হাফ এম ভি নট স্কয়ার মাইনাস টু টু কাটাকাটি চলে গেল, তাহলে হবে এম জি এক্স। তুমি যদি এখন দুইটা যোগ করে দাও, ইউসি আর ইকেসি যোগ করে দাও, তাহলে কি আসবে আমাদের এম জি এক্স প্লাস হাফ এম ভি নট স্কয়ার মাইনাস এম জি এক্স। তাহলে দুইটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি আমাদের হাফ এম ভি নট স্কয়ার। তাহলে আমি একটা জিনিস প্রুভ করে ফেলতে পারছি যে সবগুলা পয়েন্টের যান্ত্রিক শক্তি কত থাকবে, টোটাল যান্ত্রিক শক্তি থাকবে কত, এটা ইকেবি না, সরি আমি ভুল লিখছি, ইকেবি না, এটা হচ্ছে ইউবি প্লাস ইকেবি, আর এখানে হচ্ছে ইকে ইউএ প্লাস ইকেবি। সবগুলা পয়েন্টের বেলা আমাদের কি আসবে ইউসি প্লাস ইকেসি। দেখো আমি একটা জিনিস ভুল লিখে ফেলছিলাম। ওকে, শক্তির সংরক্ষণশীলতা নিয়ে দেখতে পাচ্ছি কত, এখানে কি লেখা উচিত ছিল, শক্তির সংরক্ষণশীলতা দেখে আমরা দেখতে পাচ্ছি সবগুলা পয়েন্ট হচ্ছে আমাদের শক্তির টোটাল টোটাল এনার্জি কত হাফ এম ভি নট স্কয়ার। ওকে ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম। এইভাবে করে অঙ্ক করবো। এখন তুমি দেখো, আমি যদি একটা এই উচ্চতা থেকে একটা বস্তু নিক্ষেপ করি, সেটা কিন্তু একটা উচ্চতা উঠবে না হাইয়েস্ট। দেখো এটা কিন্তু এইচ ম্যাক্স পরিমাণ একটু উঠবে, যদি এই উচ্চতা থেকে উপরের দিকে যাওয়া একটা বস্তুর বেলায় হয়, মানে এটার বেলায় ভি নট উপরের দিকে ছিল, তাহলে এটা কিন্তু একটা হালকা একটা উচ্চতা উঠার কথা ছিল, উঠতো তো, উঠছে আবার নিচে নামছে এরপরে, তাই না? এই এইচ ম্যাক্সটা কত ভাই, এটা উঠেই তো দেখো এটা কিছু পরিমাণ উঠছে, উঠার পরে কি হয়েছে সেটা নিচে নামছে। ওকে, আমরা তাহলে কি করতেছি, এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু চিন্তা করতেছি। ওকে, এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু কি হচ্ছে, মানে আমরা যেটা বেলুনের অঙ্কটা করছিলাম সেটা আসলে কি ছিল, এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু। তো তুমি তোমার বেলুনের অঙ্ক যেটা বলছিলাম সেটা আসলে কি এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু, মানে হচ্ছে তুমি হচ্ছে এই যে যেই কেসটা, এই যে ধরো এই যে এটা, এটা আসলে বেলুন থেকে না চিন্তা করে তুমি এখান থেকে চিন্তা করতে পারতো না, এই উচ্চতা থেকে একটা বস্তুকে নিক্ষিপ্ত করলাম ভি নট বেগে, তো সেখান থেকে শেষ বেগটা হচ্ছে নিচের দিকে। আমাদের এই উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করলেও দেখা যায় এটা একটা উপরে উঠতো, এটা একটা সর্বোচ্চ একটা উচ্চতা উঠতো, তাই না? টোটাল টাইমটা তো আমি বাইর করতে পারছি, ওই যে টোটাল টাইমটা আমি বাইর করতে পারছি কিভাবে, টোটাল টাইম যেটা আমি কি করছি, এই যে মাইনাস ভি নট টি প্লাস হাফ হাফ জিটি স্কোয়ার, এটা টোটাল টাইম। ওকে, কিন্তু দেখো এইটা যখন এই উচ্চতা থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত করতেছি, মানে এটাই তো আসলে বেলুনের কেসটা, বেলুনের কেসটা আসলে এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর কেসটা, যেটা আমি তোমাদেরকে তখন এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর কথাটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, এখন তো তোমরা শুনেই ফেলছো এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু। তো সেটার বেলা আমাদের সূত্রগুলা কি কি ছিল, এইচ ইকুয়ালস টু ছিল মাইনাস ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি, এখানে এইচ টি টি এর সূত্রটা আমি যে মুখস্থ লিখছিলাম মাইনাস ভি প্লাস জি টোয়াইস টি হাফ জি প্লাস হাফ জি টোয়াইস টি মাইনাস 1 এটা করছিলাম। আর ভি কষ্ট ছিল মাইনাস ভি নট প্লাস জিটি, আর ভি স্কয়ারের সূত্রটা সেম ছিল ভি নট স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ। ওকে, তো সেখান থেকে আমরা দেখো এই সূত্রগুলো যদি লিখি তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতার জন্য এইচ ম্যাক্সটা কিন্তু সবসময় সেম, এইচ ম্যাক্সটা এখান থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করতেছো, উপরে একটু অংশের জন্য কিন্তু আমাদের উপরে নিক্ষিপ্ত বস্তুর কাহিনী ছিল, বাকি অংশের জন্য কি ছিল নিচের দিকে।
তো তুমি দেখো যখন এই পয়েন্টটা পাস করতেছে, ধরো এটা বি পয়েন্ট, এটা যেই বেগে উপরে গেছে সেম বেগে কি ফেরত আসতেছে এখানে? মনে রাখবা কোন একটা, আমি এখানে একটা কনসেপ্ট, নতুন একটা কনসেপ্ট চিন্তা করতেছি। দেখো আমরা এখানে নিক্ষিপ্ত একটা জায়গায়, ধরো একটা উচ্চতা, ধরো যেই বেগে উপরে গেছে, ধরো আমি এটা সেম বেগে ওই পয়েন্টে থাকাকালীন, একটা নির্দিষ্ট উচ্চতা থাকাকালীন উপরের দিকে যে বেগটা যদি পজিটিভ হয়, তাহলে যখন ফেরত আসতেছে উপর থেকে, তখন ওই পয়েন্টে, ওই পার্টিকুলার পয়েন্টে বেগটা কিন্তু সেম থাকে, একটার ভ্যালু পজিটিভ থাকবে, একটার ভ্যালু নেগেটিভ থাকবে। ধরো এটা এ পয়েন্ট ছিল, এটা, এটাও একই পয়েন্ট, এটাও এ পয়েন্ট। এ পয়েন্ট দিয়ে যখন উপরের দিকে যাচ্ছে তখন একটা বেগ ছিল, যে বেগটা ছিল ফেরত আসার সময়, এখানে এখানে তো সর্বোচ্চ জিরো, তারপর যখন ফেরত আসতেছে তখন সেম বেগই আসতেছে। মানে আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছি যে এই একটা নির্দিষ্ট বিন্দু উচ্চতায় থাকাকালীন আমাদের বেগটা সব, মানে কি, নিক্ষিপ্ত বস্তুর বেলায় উপর, ধরো আমি একটা এখান থেকে ফালাইলাম, এটা এই উচ্চতায় উঠছে, উঠার পরে কি এখানে জিরো হয়েছে, তারপর আবার ফেরত আসছে। তো এই পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে আমাদের বেগটার ভ্যালু সেম থাকবে। সেটা আমি কিভাবে প্রমাণ করতে পারি? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে প্রমাণ করতে পারি। আর এইখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, দেখো এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু এটা কিন্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। যদি বলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তখন কি হবে? দেখো বস্তুটা কি হচ্ছে, একটু এখান থেকে নিক্ষেপ করছি না, একটু উপরের দিকে উঠে তারপর নামছে না, এই একটু উচ্চতা যদি এইচ ম্যাক্স থাকে, আমি তো একটু জানি এইচ, এটুক জানি এইচ, আর উপরে কতটুকু আছে, এই উপরে এটুক হচ্ছে আমাদের এইচ ম্যাক্স। তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে যদি বলে, এটার মধ্যে কেবলমাত্র এইচ ম্যাক্স বুঝবো না, এখানের মধ্যে এইচ প্লাস এক্স ম্যাক্স বুঝবো, কারণ এইচ উচ্চতা থেকে অলরেডি নিক্ষেপ করতেছি, তাহলে এইচ ম্যাক্স এর সাথে এটা যোগ করবো। এইচ ম্যাক্স কত ভাই? আমি এইচ ম্যাক্স অলরেডি জানি, এইচ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে হাফ এম, সরি কি বলি, ভি নট স্কয়ার বাই 2g। ওকে, এইচ ম্যাক্সটা আমি আগে থেকে প্রমাণ করে রাখছি, ভি নট স্কয়ার বাই 2ig, কারণ ভি নট স্কয়ার বাই 2g। তাহলে আমাদের এইখানে এইচ আগে থেকে জানা ছিল, তাহলে ভি নট স্কয়ার বাই 2g। এবং এই উচ্চতা দেখো, আমাদের টোটাল টাইমটা আমি অলরেডি ক্যালকুলেট করতে পারছি এই সূত্র দিয়ে, এই যে এইচ ইকুয়াল টু মাইনাস ভি নট টি প্লাস হাফ জি স্কয়ার, এটা দিয়ে আমি ক্যালকুলেট করে বলতে পারছি। কিন্তু দেখো এইখানে যখন সে উঠতেছিল, একটুক সময় তার এই যে সর্বোচ্চ উচ্চতা উঠতে তার আগের মতোই সময় লাগবে, সেটা কত লাগবে? টি ম্যাক্স যদি আমি চিন্তা করি, তো সেটা কত লাগবে আমাদের? সেটা হচ্ছে কত? ভি নট বাই জি অলওয়েজ। মানে আমি বলতেছি যে ভাই এই বি থেকে এটা সি পয়েন্টে উঠছে, তারপর এটা নামছে, তো আমি টোটালটার জন্য আমি ইকুয়েশন দ্বারা করে ফেলছি, ওটা আমার কোনো সমস্যা ছিল না টোটাল টাইমের জন্য। কিন্তু এই যে বি থেকে সি তে উঠতে কতটুকু সময় লাগছে? ভি নট বাই জি। বি থেকে সি এর উচ্চতা কত? এইচ ম্যাক্স, এটা কত? ভি নট স্কয়ার বাই টুয়াইস জি। মানে বিসি যেহেতু এখানে যে আমি খাতার মধ্যে লিখছি, তোমরা সেটা লেখো, বিসি উচ্চতা কত? ভি নট স্কয়ার বাই টুয়াইস জি, যেটা হচ্ছে আমাদের এইচ ম্যাক্স। তার আমাদের টোটাল সর্বোচ্চ কত উচ্চতা উঠছে, মানে কত উচ্চতা সে টাচ করতে পারবে যদি এ থেকে নিক্ষেপ করি একটা বস্তু, মানে এ যদি হতো, এ থেকে কত এসি উচ্চতা হইতো, সেটা কত? এইচ প্লাস এইচ ম্যাক্স। তো সর্বোচ্চ কত উচ্চতা উঠবে যদি বলে, তখন এইচ প্লাস এইচ ম্যাক্স লিখবা। এরকম এইচ উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু বা একটা বেলুন থেকে একটা বস্তু যখন ফালাই দিতেছি, তখন আমাদের এই কাহিনীগুলো আসে। ওকে, তাহলে এটা আমাদের ছিল। আর আমি যেটা তোমাদেরকে বললাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থাকাকালীন আমাদের বেগটা সেম থাকে। ধরো আমাদের এই বস্তুটা এখান থেকে আমি নিক্ষেপ করছি, তো উপরের দিকে যাওয়ার সময়, ধরো আমি এটা এই পয়েন্টটা দিলাম, এটা আরেকটা পয়েন্ট দিলাম, এটাকে বি পয়েন্ট বললাম, এটাকে বি প্রাইম বললাম, এটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। এই পয়েন্টের জন্য আমাদের বিভব শক্তি কত হবে? ইউবিটা হবে কত আমাদের? দেখো ইউবিটা হবে আমাদের, এটা সর্বোচ্চ সি পয়েন্টে উঠছে। ওকে, আমি এটা বললাম। তাহলে ইউবিটা কত হবে? ইউবি এর জন্য আমাদের এম জিএইচ হবে। তাহলে ইউবি প্রাইমের জন্য কত হবে আমাদের? এম জিএইচ হবে। তো আমরা যদি দেখি বি পয়েন্টে আমাদের একটা ভি নট বেগে এটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে ভি নট, বি পয়েন্টের বেলায় আমাদের ইকেবি কত হবে ভাই? হাফ এম ভি নট স্কয়ার। তো বি পয়েন্টের জন্য আমাদের ইউবিটা কত আমি বলছি? এম জি এইচ, এইচ উচ্চতা থেকে একটা বস্তু ছিল, সেটাকে আমি নিক্ষেপ করলাম। ওকে, আমি একটু রাবার দিয়ে বাকি অংশগুলো মুছে দিই, তাহলে আমাদের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে বাকিটুকু। ওকে, তো তুমি যদি চিন্তা করে দেখো, এই বি প্রাইমের জন্য কিন্তু আমাদের এইটা কত আসবে? এম, বি প্রাইমের জন্য ইউবি প্রাইম হবে কত আমাদের? এম জি এইচ। আচ্ছা, এখন বস্তুটা যখন সি পয়েন্টে উঠছে, ধরো সি পয়েন্টে হাইয়েস্ট বিন্দুতে উঠছে, তখন ভিটা হয়ে গেছে জিরো, তারপর আবার সেটা কি ব্যাক করবে না? যখন এখানে ফালাই দিছি, তখন সেটা কত? সেটা এখান থেকে ধরো এইচ ম্যাক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তো এইচ ম্যাক্স এর জন্য আমাদের এখানে কত হবে? এখানে সেম বেগটাই হবে না? এই এই এইচটা কত হবে? এই এইচটা ছিল হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ ম্যাক্স। তো এইচ ম্যাক্সটা তো আমাদের জানাই আছে যে কত আসবে। এইচ ওখানে, এখানে ছিল কত? এখানে ছিল জিরো, তো ওখান থেকে আমরা পাইছিলাম এইচ ম্যাক্স। আবার যখন এখানে ফেরত আসবে, দেখো সেম যেটা যেই বেগে ইয়া করছিল উপরে উঠছে, তারপর সেম বেগে এসে আঘাত করে, ওইখান থেকে তাহলে কি এখান থেকে আমাদের, দেখো আমি এখান থেকে যে বেগটা হবে
সেটা আমি জানি না, আমি এটাকে ধরলাম এটা v1, আমি বিশ্বাস করলাম না যে সেম বেগে আঘাত করতেছে, তাই আমি বললাম যে এটা v1 বেগে আঘাত করতেছে। ঠিক আছে, তাহলে v1 স্কয়ার ইকুয়ালস টু কত হবে, 0 স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ ম্যাক্স, এটাই তো হবে। আমি বিশ্বাস করলাম না যেই বেগে উপরে গেছে সেম বেগে আঘাত করতেছে। তো দেখো এখানে যেই বেগে উপরে গেছে আমি ধরলাম এখানে যে এখানে এই পয়েন্টের বেগটা হচ্ছে v1, আমি ধরে নিলাম এটা v1, কিন্তু v1 যে v0 এর সমান হবে সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। v0টা যে v1 এর সমান হবে, তাহলে এখান থেকে দেখো এটা v0 বেগে উপরে গেছে, তাহলে এখানে 0 বেগ হয়েছিল শেষ বেগ, তো ওখান থেকে আমি h max এর জিনিসটা বের করে ফেলছি। ওকে, তাহলে h max ইকুয়াল টু লেখা যাবে কত, h max ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে v0 স্কয়ার বাই টোয়াইস জি। তাহলে v1 স্কয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে আমি লিখতে পারি, এই জায়গা থেকে লিখতে পারি v1 স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে টোয়াইস জি এইচ ম্যাক্স। কারণ কি এখন আমি পরন্ত বস্তুর জন্য চিন্তা করব, এখানে আমার বেগটা 0, তাহলে 0 স্কয়ার প্লাস টোয়াইস জি, এই দূরত্বটা হচ্ছে এইচ ম্যাক্স, তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি, এইটা থেকে এখান থেকে চিন্তা করতে পারি কত আমাদের mg, এই যে এটা এখান থেকে এখানে নামতেছে, তাহলে h দূরত্ব নামছে, h max দূরত্ব নামছে, তো সেখানে কত mg h প্লাস, তাহলে আমাদের এখানে টোয়াইস জি h max হয়েছে, তাহলে h max এর ভ্যালুটা বসাই দিলাম v0 স্কয়ার বাই টোয়াইস জি, তাহলে এখানে কত আসবে টোয়াইস জি কাটা, তাহলে v1 স্কয়ার ইকুয়ালস টু v0 স্কয়ার, তাহলে v1 টা কত হবে প্লাস মাইনাস v0, তো প্লাস মাইনাস v0 দিয়ে বুঝাচ্ছে যখন উপরে ছিল যাইতেছিলাম তখন ছিল আমাদের কি পজিটিভ v0, যখন নিচে নামতেছি নিচের ডিরেকশনটা কি, তাহলে নেগেটিভ v0, মানে হচ্ছে মান তো সেম, আমি খালি ডিরেকশনের জন্য আমি বললাম যে আগে যা ছিল তাই, তাই তো, তাহলে v1 আর v0 কি সেম, তাহলে v0 যদি এখানে হয় তাহলে এখানে ছিল v0 আর v1 সেম, তাহলে ই কে বি টা আমরা ভি প্রাইমটাকে আমরা বলতে পারি কত হাফ এম v1 স্কয়ার, তো এখানে আমি বলতে পারি কত হাফ এম v0 স্কয়ার। তাহলে আলটিমেটলি আমি বুঝতে পারতেছি যেই পয়েন্ট ওইখান থেকে আমি বলতেছি যেই এই বিন্দু থেকে যখন উপরে গেছি তাহলে এখানে কি সেম বেগে আঘাত করতেছে, মানে উপরে যেই বেগে যাচ্ছে সেই বেগে আঘাত করে। ওকে, উপরে যেই বেগে গেছে যে বেগে মারছি তাহলে সেম বেগে ফেরত আসে, এটি হচ্ছে আমাদের কি একটা শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা প্রমাণ করলাম, মানে যেই বেগে। আবার তুমি তাহলে দেখো উপরের দিকে যাওয়ার সময় এখানে যদি v1 বেগ থাকে, নিচের দিকে যাওয়ার সময় কত হবে মাইনাস v1, এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। উপরের দিকে যাওয়ার সময় v1 থাকলে এদিক থেকে আসার সময় মাইনাস v1 হবে, তাহলে আলটিমেটলি কারণ ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, পজিটিভ একটা যদি পজিটিভ ধরো তাহলে অপরটাকে নেগেটিভ ধরতে হবে। এই কথাটা যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে একটু শেষ। নেক্সট ক্লাসে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। ওকে।